ঠাস 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 হঠাৎ অনেকগুলো থাপ্পড় খেয়ে কিছুক্ষণ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে সাব্বির। একটু আগেই কি হলো সেটা ভাবার জন্য চোখ বন্ধ করে নেয়, কিন্তু কিছুতেই ভেবে না পেয়ে আবারও চোখ খুলে সামনে তাকায়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বয়স আর কতই বা হবে, 18 বা 20 মতন। নিজের হাঁটুর বয়সী একটা মেয়ের কাছে থাপ্পড় খেয়ে সাব্বির কিছুটা লজ্জা পায়। তার চেয়েও বেশি লজ্জা পায় যখন খেয়াল করে পুরো স্কুলের ছাত্রছাত্রীরা চেয়ে আছে ওদের দিকে। সাব্বির এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে চলে আসে সেখান থেকে নিজের অফিস রুমে। ও হ্যাঁ, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। গল্পের নায়ক সাব্বির, যে আজকেই ঢাকায় একটা নামি দামি স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করেছে। আর থাপ্পড় মারা মেয়েটার নাম হলো নীলা, বড়লোক বাবার একমাত্র মেয়ে। সাব্বিরকে ক্লাস শুরু হয়ে যাওয়ার পরেও অফিসে বসে থাকতে দেখে প্রিন্সিপাল কিছুটা রাগী ভাব নিয়ে এগিয়ে আসে সাব্বিরের সামনে। তারপর বলে, এই যে সাব্বির সাহেব, ক্লাসে না গিয়ে অফিসে বসে আছেন কেন? আর আমি যা শুনলাম তা কি সত্যি? স্যার, আমার খুব লজ্জা করছে, তাই একটু বসে আছি। নিজের ছাত্রীকে ধাক্কা দেওয়ার সময় মনে ছিল না? ভাগ্য ভালো আপনার, আপনি 2 বছরের চুক্তি করেছেন আমাদের সাথে, না হলে তখনই বের করে দিতাম। স্যার, আমি বুঝতে পারছি আপনিও সবার মতো ভেবে নিয়েছেন আমি নীলাকে ধাক্কা দিয়েছি। আসলে স্যার, চোখে দেখা বিষয়েও অনেক সময় ভুল হয়। আমি আসার সময় হঠাৎ করেই কিছু ছোট ছেলে মেয়ে দৌড়ে যাওয়ার সময় আমার পায়ের সাথে প্যাচ খেয়ে যায়। আমিও নিজেকে সামলাতে না পেরে হঠাৎ করে নীলার সাথে ধাক্কা খেয়ে যাই। বিশ্বাস না করলে স্যার, আপনি ওখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটা দেখতে পারেন। ঠিক আছে, তবে আমি একা নয়, পুরো স্কুলের সবাই দেখবে। আপনি এখন ক্লাসে যান, বাচ্চারা হইচই করছে। সাব্বির সব লজ্জায় মাথা খেয়ে এগিয়ে যায় ক্লাস 10-এর রুমের দিকে। সাব্বির ক্লাসে ঢুকেই দেখে সবাই দাঁড়িয়ে যায়, এমনকি নীলা নিজেও। সাব্বির একবার নীলার দিকে তাকিয়ে সবাইকে বসতে বলে এবং ক্লাস শুরু করে। ক্লাস শেষ করে বের হতেই পিয়ন সাব্বিরকে নিয়ে চলে আসে মাঠের মাঝখানে, যেখানে সাব্বির ছাড়াও পুরো স্কুলের শিক্ষকগণ ছিল। আপনারা সবাই জানেন আজ সকালে কি হয়েছে। তো সে যাই হোক, আমাদের সহকারী শিক্ষক সাব্বির সাহেব নিজেকে নির্দোষ দাবি করছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সময়কার সিসি ক্যামেরা ফুটেজ চেক করব, যা তোমাদেরও দেখা জরুরি। সাব্বির নির্ভয়ে দাঁড়িয়ে থাকে, এদিকে নীলাও তাকিয়ে থাকে বড় পর্দার দিকে। একটু পরেই পর্দায় ভেসে ওঠে তখনকার মুহূর্তের ভিডিও ফুটেজটা, যা দেখে সবাই বুঝতে পারে সাব্বিরের কোনো দোষ নেই। সবাই নীলার দিকে রাগী চোখে তাকায় এবং সেই মুহূর্তে প্রিন্সিপাল সুরসুর করে সাব্বিরের সামনে এসে বলতে থাকে, সরি সাব্বির সাহেব, আপনি ঠিক বলেছিলেন, চোখের দেখাও ভুল হয়। সে যাই হোক, নীলা, তুমি এক্ষুনি মাপ চাও সাব্বিরের কাছে। এবং তোমার সাহস থেকে আমি অবাক হই, তুমি শিক্ষকের গায়ে হাত তুলেছ। সরি স্যার, আমি এইসব খ্যাত স্যারদেরকে কখনোই সহ্য করতে পারি না। আর তো সরি, সেটা আপনি কল্পনাতে রাখুন। নীলা, স্যার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কে, আমি কি। আমার বাবাকে ডেকে এনে পুরো স্কুল বন্ধ করে দিব। প্রিন্সিপাল আর কিছু না বলে অসহায় দৃষ্টিতে সাব্বিরের দিকে তাকিয়ে চলে যায়। সাব্বির নীলার দিকে তাকিয়ে বলে উঠে, নীলা শোনো, কখনোই বাবার ক্ষমতা আর টাকা ব্যবহার করে নিজেকে বড় প্রমাণ করতে যেও না, ছোট হয়ে যাবে সবার কাছে। কুত্তার বাচ্চা, একদম বেশি কথা বলবি না, তাহলে কিন্তু তোকে এবার জুতো দিয়ে পেটাবো। আর সবাইকে বলবো তুই আমাকে এক রাতের জন্য বিছানায় চেয়েছিস। থাক, তার দরকার নেই, আমি আসছি। সাব্বির দ্রুত নীলার সামনে থেকে চলে আসে, কারণ সে বুঝতে পেরেছে নীলা খুব একটা সুবিধার নয়। কড়া রোদের মাঝে হাঁটতে হাঁটতে থেমে যায় সাব্বির। একটা চায়ের দোকানে বেঞ্চে বসে রুটি কিনে চিবোতে থাকে। এমন সময় একটা 5 বছরের বাচ্চা সাব্বিরের সামনে এসে দাঁড়ায়। ভাইয়া ভাইয়া, কিছু খাইতে দিবেন? 2 দিন হলো পানি ছাড়া কিছুই খাইতে পারিনি। সাব্বির কিছু বলার আগেই দোকানদার খেকিয়ে উঠে, ভাগ শালা ভিখারির বাচ্চা, খাস নাই তো কি হয়েছে? না থাকবি না, বাপ মা নাই তোর? জানেন ভাইজান, এদের জ্বালায় আর থাকতে পারি না। রোজ আমার কাস্টমারের কাছে এসে ঘ্যান ঘ্যান করে তাড়িয়ে দেয়। সাব্বির দোকানদারের কথা কান না দিয়ে ছেলেটাকে নিজের পাশে বসিয়ে সুন্দর করে জিজ্ঞেস করে, খাওনি কেন ভাইয়া? আর তুমি এ বয়সে না খেয়ে থাকো কেন? তোমার আব্বু আম্মু নেই? না ভাইজান, আব্বা নাই। মার কাছে শুনেছি সে নাকি অন্য আরেক মাইয়াকে বিয়ে করে চলে গেছে অনেক দূর, আর মা আমারে নিয়ে ওই পাশের বস্তিতে একটা ঘরে থাকে। তো তোমার আম্মু কই? জানি না ভাইজান, 2 দিন হলো কাজ থেকে ঘরে আসে নাই। আমার মনে হয় মা ও আব্বার মতো অন্য কাউকে বিয়ে করে চলে গেছে। কি খাবে এখন বলো? আর তোমার নাম কি ভাইয়া? মুই হৃদয়, মা এই নামটা রাখছিল। হৃদয়, সুন্দর নাম। আচ্ছা, তুমি যাও, 2 দিন কিছু খাওনি,
সেহেতু ক্ষুধা তো অনেকটাই লাগিয়েছে তোমার। এসো আমার সাথে, একটা হোটেলে নিয়ে যাবো তোমাকে। সাব্বির ছেলেটাকে কোলে নিয়ে চলে আসে একটা হোটেলে। তারপর এখন বলো কি খাবা? ভাই ভাত খামু। সাব্বির ওয়েটারকে ডেকে ভাত আর মাংস আনতে বলে। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেল। সাব্বির খাবারগুলো এগিয়ে দেয় ছেলেটার দিকে। খাবারগুলো পেয়ে হৃদয় এক মুহূর্ত দেরি না করে খেতে শুরু করে। খাওয়া শেষে সাব্বির হৃদয়কে নিয়ে বের হয়ে আসে। তারপর এখন কি করবে ভাই? কি আর কমু না ভাইজান, ঘরে ফিরাই যামু। মা আসছে নাকি সেটা দেখতে হইব। আচ্ছা চলো, আমিও যাবো তোমার সাথে। সাব্বির হৃদয়কে নিয়ে চলে আসে ওর বাসার ছোট একটা ঘরে। সাব্বির রুমে ঢুকেই দেখতে পায় একটা মহিলা বিছানায় শুয়ে আছে, মুখে নখের আঁচড়, শরীরের অনেক জায়গায় কাপড় ছিঁড়ে ফেলা। সাব্বির কিছুটা আন্দাজ করতে পারে মেয়েটার সাথে কি হয়েছে। হৃদয় দ্রুত ওর মার কাছে গিয়ে বলতে শুরু করে, মামা তুই কই গেছিলি? আমার এই সাইডা জানোস, আমি 2 দিন না খেয়েছিলাম, আমার বুঝি কষ্ট হয়নি? মহিলাটা হৃদয়ের কথা শুনেই শত কষ্টের মাঝেও একটু হেসে বলে, রাগ করিস না বাপ, কি করবি বল? এই ইট পাথরের শহরে কিছু জানোয়ার তো বুঝেই না আমার বাচ্চা আছে, আমি বাসায় না গেলে তারা কিছুই খেতে পারবে না। মুই ভাবছিলাম মা তুই আব্বার মতো অন্য কাউরে বিয়ে করে চলে গেছিস। না রে বাপ, তুই রেখা মুই কোথাও যাবো না। এতক্ষণ মা ছেলের কথা শুনে সাব্বির চুপ করে দাঁড়িয়েছিল। হঠাৎ ঘরে অচেনা লোককে দেখে মহিলাটি ভয় পেয়ে যায়। ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, এই আপনি কেডা? আমি আর ওইসব কাম করতে পারবো না, আমার শরীর জ্বালা যাইতেছে, আপনি যান। দেখুন, ভয় পাবেন না, আমি আপনাকে ওসব করতে আসিনি। আমি তো হৃদয়ের সাথে এসেছিলাম এখানে। মা তুই ভয় পাচ্ছিস কেন? এই ভাইজান তো আমারে একটু আগে মাংস দিয়ে ভাত খাওয়াইছে, আর তুই বাসায় আসছস কিনা দেখতে আমার লগে আসছিল এখানে। ও, আপনি দাঁড়িয়েছেন কেন? বসেন। সাব্বিরকে কথাটি বলেই মহিলাটি দ্রুত উঠে বসতে দিবে তার আগেই সাব্বির মহিলাটিকে বাধা দিয়ে বলে ওঠে, আরে আরে, ওঠার দরকার নেই, আপনি শুয়ে থাকেন। আমিও বুঝতে পেরেছি আপনার সাথে কি হয়েছে। হৃদয় ভাই, তুই একটু বাইরে থেকে ঘুরে আয়, আমি তোমার আম্মুর সাথে একটু কথা বলবো। ঠিক আছে ভাইজান। হৃদয় ঘর থেকে বের হয়ে যেতেই সাব্বির বসে পড়ে মহিলাটির পাশে। তারপর, আপনাকে ধর্ষণ কে করেছে? লজ্জার কথা কাউরে বলা যায় না, তবুও বলি আপনারে, আমি যেখানে কাজ করি সেখানের মালিকের স্ত্রী আর ওনার বাচ্চারা কেউ বাসায় নাই, সবাই ঘুরতে গেছে। তো মুই সকাল সকাল কাজ করতে গিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ মালিক পিছন থেকে আইসা আমারে জোর করা জড়িয়ে ধরে তুলে নিয়ে যায় তার রুমে। তারপর মহিলাটি আর কিছু বলতে গিয়েও থেমে যায়। সাব্বির বুঝতে পারে তারপর কি হয়েছিল। সাব্বির আবারও জিজ্ঞেস করে, এই 2 দিন কই ছিলেন? ওই বাসাতেই ছিলাম, মালিক নিজে কইরা আমারে ছাড়ে নাই, আরো অনেক লোককে দিয়া আইসা আমারে দর্শন কইরাছে। 2 দিন পর অনেক হাত পা ধইরা বাসায় আইছি। আপনি যার কাজ করেন তার নামটা আর বাসার ঠিকানাটা কি বলতে পারবেন? ওই যে এলিফ্যান্ট রোডের 10 নম্বর দুতলা বাড়ি আছে না, ওইটাই। আমি যে আপনার থেকে এসব শুনছি কাউকে বলবেন না। আর এখন উঠে গোসল করে নিন। কতক্ষণ আর নাপাক হয়ে থাকবেন বলুন? কেমনে গোসল করমু? পুরো শরীর তো কামড়াইয়া শেষ কইরা দিয়েছে। সাব্বির কিছু বলতে গিয়েও থেমে যায়। পকেট থেকে ফোন বের করে একটা লোককে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে আবারও আগের মতন বসে থাকে। প্রায় 40 মিনিট পর 2টো মহিলা এসে হাজির হয় সাব্বিরের সামনে মাথা তুলে তাকিয়ে দেখে বুয়ারা চলে এসেছে। সাব্বির বুয়াদের আদেশ দেয় মহিলাটিকে গোসল করিয়ে নতুন পোশাক পরিধান করিয়ে দিতে, আর মহিলাটিকে এটাও বলে দেয় সে যেন চলে যায় তাদের সাথে হৃদয়কে নিয়ে। সাব্বির কথাগুলো শেষ করে চলে আসে একটা মেসে, যেখানে সে ছাড়া আরো কয়েকজন থাকে। সাব্বিরকে আসতে দেখে ওর রুমমেট আশিক জোরে হেসে উঠে। সাব্বিরকে শুনিয়ে মেসের বড় ভাইদের বলতে শুরু করে, আবির ভাই শুনছেন, আমাদের মেসের সবচেয়ে ভদ্র ছেলে এবং শিক্ষক আজ এক ছাত্রীর হাতে থাপ্পড় খেয়েছে। কি বলছিস এগুলো? আশিক সত্যি নাকি? তাহলে তো এইসব ছেলেকে ম্যাচে রাখা ঠিক হবে না। আরে ভাই সত্যি বলতেছি, সেই মেয়েকে নাকি জড়িয়ে ধরেছিল সাবির। আর মেয়েটা কে জানেন? এই এলাকার সবচেয়ে বড়লোক বাদশার মেয়ে। কি বলছিস? তাড়াতাড়ি সাব্বিরের বাচ্চাকে সব কিছু গুছিয়ে নিয়ে বের করে দে। শালাকে রাখলে নিশ্চয়ই আমরা বিপদে পড়ব। তুই তো জানিসই বাচ্চা কেমন,
শালাই একবার যদি জানতে পারে আমাদের ফুতে ফেলবে। আশিক দেরি না করে দ্রুত সাব্বিরের রুমে এসে বলতে শুরু করে, এই শালা লুচ্চা, বের হ তাড়াতাড়ি, তোর সব কিছু গুছিয়ে নি, তোকে আর এক মুহূর্ত থাকতে দেওয়া হবে না এখানে, বড় ভাই নির্দেশ দিয়ে। সাব্বির নিজের ক্লান্ত দেহ সবেমাত্র বিছানায় এলিয়ে দিয়েছে, অমনি আশিক কথাগুলো বলে ফেলে। সাব্বির কিছুক্ষণ আশিকের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, কেন বের হয়ে যাব কেন? আর আপনি আমাকে লুচ্চা বলার সাহস পেলেন কই? কুত্তার বাচ্চা, তোকে লুচ্চা বলতে আবার সাহস লাগে নাকি রে? এখন ভালোই বের হয়ে যাবি নাকি বড় ভাইকে ডেকে আনবো? আশিক কথাগুলো এত জোরে বলছিল যে রুমের বাইরে থেকে আবির স্পষ্ট শুনতে পাচ্ছিল। একটু পর আবির বলে ওঠে, আশিক এত কথা না বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে শালা লুচ্চাকে। শুনেছিস শালা লুচ্চা স্কুলে যে কি করে এসেছিস কে জানে? আমরা তো মনে হয় তুই শালা ধর্ষক, তোকে আমাদের মেসে রাখলে আমাদেরও সম্মান নষ্ট হয়ে যাবে, তুই তাড়াতাড়ি বের হয়ে যা। সাব্বির চুপচাপ নিজের কয়েকটা ব্যাগ গুছিয়ে মেস থেকে বাইরে এসে হাঁটতে শুরু করে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এরই মাঝে সাব্বির কাউকে দৌড়ে আসতে দেখে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পরে অন্ধকার কাটিয়ে বেরিয়ে আসে একটা বয়স্ক লোক। সাব্বিরকে কিছু বলার সুযোগ না দিয়েই লুকিয়ে পড়ে সাব্বিরের পেছনে। তারপর, বাবা বাবা আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে বাবা। আরে চাচা কি করছেন? এভাবে পেছনে এসে লুকিয়ে পড়লেন কেন? আর কই, কে আপনাকে মেরে ফেলবে? কাউকে তো দেখতে পাচ্ছি না আমি। সাব্বিরের কথা শেষ হওয়ার আগে কয়েকটা ছেলে হাতে দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়ায় সাব্বিরের সামনে। তারপর, এই শালা সামনে থেকে চলে যা, আজ শালা বুড়োকে হাতের কাছে পেয়ে গেছি, আজ ওকে খুন করেই ছাড়বো। কি বলছেন ভাই এগুলো? একটা বয়স্ক লোককে মারতে আপনাদের হাত কাঁপবে না? ইনি তো আপনাদের বাবার বয়সী। আরে রাখ তো শালা, বাবার বয়সী বাপ তো না। এখন তুই সামনে থেকে যা, নয়তো তোকে মেরে দিয়ে চলে যাব। সাব্বির কিছু না বলে সেখানে দাঁড়িয়ে থাকে। এতক্ষণ বলার পরেও সাব্বির চলে না যাওয়ায় লোকগুলোর মধ্য থেকে একজন হঠাৎ করে দৌড়ে আসে সাব্বিরের দিকে, হাতে ধারালো ছুরি। সাব্বিরকে কোপ মারতে যাবে তার আগেই সাব্বির ওর ব্যাগ দিয়ে ছুরিটা আটকিয়ে লোকটার কানের ঠিক নিচে করাত চালায়। মুহূর্তে লোকটা সেন্সলেস হয়ে পড়ে। সাব্বিরের এমন কায়দা দেখে সবগুলো লোক একসাথে সাব্বিরের দিকে এগিয়ে আসে মারার জন্য। সাব্বিরকে এগিয়ে আসতে দেখে সাব্বির ওর পায়ের কাছে পড়ে থাকা চাকু নিয়ে বুলেটের গতিতে সবগুলো লোকের শরীরে ছোট ছোট কাট মেরে দেয়। ক্ষতগুলো ছোট হলেও খুব বেশি রক্ত পড়ছিল বলে লোকগুলো সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। সাব্বির চাকু থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে বয়স্ক লোকের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, চাচা আপনার নাম কি? আমার নাম রহিম বাবা। ও, কিন্তু লোকগুলো আপনাকে কেন মারতে এসেছিল? আর বইল না বাবা, এই লোকগুলো এখানকার মেবার আজিজের লোক। গত 7টা মাস হইল নিজের আর আমার বউয়ের ভাতার টাকা পাই নেই, সেই টাকাটাই নিতে আসছিলাম মেম্বারের কাছে কয়েকটা লোকজনকে নিয়ে। আর এতে রেগে যায় মেম্বার আজিজ, আর দেখো এখন আমাকে মারার জন্য গুন্ডাও পাঠিয়েছে। বুঝতে পেরেছি চাচা, এখন হয় আমি ওসিলা হয়ে আপনাকে বাঁচালাম, কিন্তু ওরা যদি আবার আক্রমণ করে তখন কে বাঁচাবে? আল্লাহ ভরসা বাবা। তা তুমি এমন সময় হাতে এতগুলো ব্যাগ নিয়ে রাস্তায় কি করছো? আর বললেন না চাচা, একটা মিথ্যে অজুহাতে মেস থেকে বের করে দিয়েছে মেসের বড় ভাই, তাই আর কি রাস্তায় দাঁড়িয়ে আছি। তোমার বাবা মা নাই? থাকলে কি আর এইখানে দাঁড়িয়ে থাকতাম চাচা? সেই কখন চলে যেতাম বাসায়। সরি রে বাবা। আর কে বলেছে তোর বাবা মা নেই? আজ থেকে তুই আমাদের সাথে থাকবি। বড় একটা বাড়িতে একাই থাকি আমরা, দুটো মানুষ, ছেলে মেয়ে নাই। কিন্তু? আরে কিসের কিন্তু, চল আমার সাথে, তোর চাচি হয়তো এখনো অপেক্ষায় বসে আছে। সাব্বির কিছুটা খুশি হয়ে যেতে থাকে রহিম সাহেবের সাথে। আর এদিকে রহিম সাহেবের মনে বিজয়ের হাসি, কারণ তিনি নিরাপত্তার লোক পেয়ে গেছেন। এখন আজিজ মেম্বারের লোকেদের থেকে তাকে বাঁচাবে সাব্বির। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর সাব্বির পৌঁছে যায় একটা একতলা বাসায়, অনেক পুরাতন হয়ে গিয়েছে। সাব্বিরকে নিয়ে রহিম সাহেব ভেতরে ঢুকতেই একটা বয়স্ক মহিলা বের হয়ে আসে। তারপর কিছুটা রুগী কণ্ঠে জিজ্ঞেস করে, এই আপনার আসতে এত দেরি হইল কেন? সে কখন থেকে বসে আছি এখানে। আরে আর বইলো না, একটা ঝামেলায় পড়ছিলাম। শালা আজিজ মেম্বার ভাতার টাকা দিল না। আচ্ছা আপনি এমন কেন? আমাদের কি টাকার অভাব আছে বলুন যে আপনাকে ভাতার কার্ডের টাকা নিতে হবে? আমাদের চেয়ে ওই টাকাটা অন্য গরিব মানুষের বেশি প্রয়োজন, বুঝলেন? এই তুমি আমার চেয়ে বেশি বোঝো, মুখে মুখে কথা বলবে তো একদম ঠাটিয়ার থাপ্পড় মারবো। এই দেখো কাকে এনেছি, এর নাম সাব্বির, আজকে থেকে আমাদের সাথেই থাকবে, বুঝেছো? ও বাবা তুমি, ওই যে পাশের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি।
আর এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তবে তোমার সাথে কথা আছে, আমার সাথে রুমে এসো। সাব্বির সেদিকে না তাকিয়ে ব্যাগ নিয়ে চলে আসে রুমের দিকে। রহিম সাহেব তার স্ত্রীকে নিয়ে চলে যায় রুমে। তারপর, দেখো আসমা, তুমি ছেলেটাকে আদর যত্নে কোনো কমতি রাখবে না, কেমন? কেন বলো তো? আর একে তুমি কোথা থেকে নিয়ে এসছো? তুমি তো কখনো কাউকে 1 টাকাও দাও না। এখন দেখছি একটা ছেলে নিয়ে এসছো বাসায়, আর আমাকে বলছো সেবা যত্ন করতে। আরে এমনি কি আর বলছি, আজ যে আমাকে এখানে দেখছো সেটা সাব্বিরের জন্য। শালা ভাতার টাকা নিয়ে মেম্বারের সাথে ঝামেলা হয়েছে আমার, আর সেই জন্যই মেম্বার আমাকে মারতে লোক পাঠিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় সাব্বির ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। ও এই বিষয়, কিন্তু তাই বলে বাসায় আনলে কেন? আরে বাবা, মেম্বার যদি আবার হামলা করে তখন যে সাব্বির আমাদের রক্ষা করতে পারে, তাই এনেছি। এখন যাও, খাবার রেডি করো গিয়ে, ক্ষুধা পাইছে অনেক। এদিকে সাব্বির রুমে গিয়ে কাউকে ফোন করে, কিছু একটা বলে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়ার জন্য। রহিমের স্ত্রী খুব যত্ন করে সাব্বিরকে খাওয়ায়। সাব্বির খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হতেই দেখতে পায় রহিম সাহেব ডাইনিং টেবিলে বসে। সাব্বিরও গিয়ে বসে খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে সাব্বির বাসা থেকে বের হয়ে হাঁটতে শুরু করে স্কুলের উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট হাঁটার পর পৌঁছে যায় সাব্বিরের স্কুলে। রোজকার মতন সাব্বির ক্লাসে যেতে নিবে, অমনি একটা মেয়ে সাব্বিরের হাত ধরে টেনে নিয়ে যায় স্কুলের পেছনে। সাব্বির কিছুটা ধস্তাধস্তি করেও ফল পায়নি, শেষে নিজেই চলে আসে স্কুলের পেছনে। আসতেই মেয়েটি সাব্বিরের হাত ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে সাব্বিরের দিকে তাকায়। তারপর, এই শালা ভিখারির বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে পরীক্ষায় 0 মার্ক দেওয়ার? মেয়ে, তোমার এত বড় সাহস? তুমি শিক্ষককে ভিখারির বাচ্চা বলো? আর শূন্য কি আমি ইচ্ছে করে দিয়েছি? তুমি খাতার মধ্যে একটা অক্ষর পর্যন্ত লেখো না, আর নাম্বার দেবো কি? হ্যাঁ, আমি ইচ্ছে করে লিখিনি। এখন তুই আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দিবি, নয়তো আমি আমার বাবাকে ডেকে আনবো। তোমার বাবা পাওয়ারফুল বলে তো এই না যে আমি তোমাকে ভয় পাবো। সে যাই হোক, শোনো, তুমি বরং আবারও ভালো করে পড়াশোনা করো, পরীক্ষায় অংশগ্রহণ করো, সেটাই বেটার হবে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে কথা বলার? তোকে আজ আমি একটা সত্যি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আরে ধুর, শকুনের দোয়ায় গরু কখনোই মরে যায় না, ঠিক আছে? তোমাকে আমি একটা নাম্বার পর্যন্ত দেবো না যতক্ষণ না তুমি খাতায় কিছু লিখছো। সাব্বির কথাটা শেষ করে এক মুহূর্তে আর না দাঁড়িয়ে ক্লাসে চলে যায়। এদিকে নীলা রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায় বাসায়। সবগুলো ক্লাস শেষ করে স্কুল থেকে বের হয়ে চলে আসে সাব্বির। কোনো টিউশনি না থাকায় বাসায় আসতে নিবে, অমনি একটা কালো গাড়ি এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। সাব্বিরকে কিছু বলে ওঠার সুযোগ না দিয়ে তাকে তুলে নিয়ে যায় গাড়ি করে। কিছুক্ষণ পরেই একটা বিশাল বড় বাসায় নিয়ে আসলো লোকগুলো সাব্বিরকে। তারপর টানতে টানতে নিয়ে আসে কয়েকটা লোকের সামনে। কিরে ভাই, এগুলো কি? আমাকে তোরা এখানে তুলে নিয়ে আসলি কেন? কেন এনেছিস সামনে তাকিয়ে দেখ, দেখলেই বুঝতে পারবি শালা তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস। আর তোর সাহস কত, তুই নীলা ম্যাডামকে ফেল করিয়ে দিয়েছিস। দেখুন, সাব্বির বাকিটা বলার আগে সামনের সোফায় বসে থাকা একটা লোক বলে ওঠে, এই মাস্টার, তুমি কার সামনে দাঁড়িয়ে আছো জানো? আর আমাকে চেনো তুমি? সাব্বির ভালো করে লোকটার দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। মনে মনে ভাবতে থাকে, আরে চাচা, তোমাকে চিনবো না তা কি করে হয় বলো? আর তুমি যা কিছু হয়েছ সব তো আমার বাপের। তোমাকে আমি খুব সুন্দরভাবে খেয়ে দিব, শুধু অপেক্ষা করো। সাব্বিরকে চুপ করে থাকতে দেখে বাদশা আবারও খেকিয়ে ওঠে। এই ছেলে, কথা বলছো না কেন? চেনো আমাকে? আমি বাদশা দ্য ডন। আঙ্কেল, এতে আমি কি করব বলুন তো? আমাকে কেন এখানে তুলে এনেছেন সেটা তো বলুন। আমার আবার খুব ক্ষুধা পেয়েছে অনেক। এই কে আছিস? ছেলেটাকে খাবার দে, তারপর কথা বলি। বাদশার হুকুমের কিছুক্ষণ পরেই অনেক ফলমূল সহ নানা রকমের খাবার নিয়ে আসে সাব্বিরের সামনে, একে একে সাজিয়ে রাখে। নিন মাস্টার সাহেব, তাড়াতাড়ি খেয়ে নিন, আপনার সাথে কথা রয়েছে আমার। সাব্বির দেরি না করে দ্রুত সবগুলো খাবার খেয়ে নিয়ে বাদশার সামনে বসে। তারপর, বলুন কি বলবেন? কি বলবো বুঝতে পারছেন না? আপনি জানেন নীলা আমার একমাত্র মেয়ে, ও যা চায় আমি তাই দেই, ওকে কখনো আমি কষ্ট পেতে দেইনি। কিন্তু তুই কুত্তার বাচ্চা আমার মেয়েকে ফেল করে দিয়েছিস কেন? এতক্ষণ বাদশা স্বাভাবিক মেজাজে থাকলেও হঠাৎ করে রেগে আগুন হয়ে নিজের সোফা থেকে উঠে এসে সাব্বিরের গলা টিপে ধরে। তারপর, আমি জানি তোকে মেরে দিলেও তুই আমার মেয়েকে পাস করে দিবি না, তবে তোকে তো আমি এত সহজে মারবো না।
তোকে স্বয়ং আমার মেয়ে নিজের শিক্ষক হিসেবে চেয়েছে। তুই আজ থেকে এই মুহূর্তে থেকে আমার মেয়েকে গাইড দিবি এবং তোর সাবজেক্ট সহ সকল বিষয় পাশ করিয়ে দিবি। যদি পাশ করাতে না পারিস সেই দিন তোর গলা থেকে মাথা আলাদা করে দেব। আর যদি পাশ করাতে পারি তখন আপনি আমাকে কি দেবেন? তোর পুরস্কার হিসেবে তোর জান ভিক্ষা দিয়ে দেব। ওকে, তবে আমার শর্ত রয়েছে। পড়ার বিষয়ে আপনার মেয়েকে আমি যা ইচ্ছে করতে পারবো, আপনি কোনো না করাতে পারবেন না। ঠিক আছে, তাই হবে। তোকে আমি দেখব নীলার রেজাল্টের পর। সাব্বির কিছু বলতে যাবে তার আগেই নীলা সাব্বিরের সামনে এসে বলতে শুরু করে, কি রে ভিখারির বাচ্চা, কেমন লাগলো? এখন থেকে তোকে আমি কি করব শুধু আমি নিজেই জানি। চল পড়ার রুমে। সাব্বির কিছু বলতে গিয়েও থেমে যায়। নীলা আগে আগে হাঁটতে থাকে আর সাব্বির পেছনে পেছনে যেতে থাকে। কিছুক্ষণ পর নীলার সাথে চলে আসে সাব্বির একটা বিশাল রুমে। চারিদিকে চোখ ঘুরিয়ে দেখতে থাকে সাব্বির। পুরো রুম জুড়ে সুন্দর কার্পেন্টিং। চারিদিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কিছুর সাথে বেজে পড়ে যায় সাব্বির, কিন্তু সে নিজে চিৎকার না করলেও একটা চিৎকার ওর কানে ভেসে আসে। আউচ, ও মাগো, কোমর ভেঙে গেল, এই কথাটি বলে এবং সাব্বির তাড়াতাড়ি ওর নিচে তাকিয়ে দেখে নীলা শুয়ে আছে। দ্রুত সাব্বির ওর উপর থেকে উঠে পড়ে টেবিলের সামনে রাখা চেয়ারে গিয়ে বসে পড়ে। নীলা কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে সাব্বিরের সামনে এসেই ঠাস 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 করে থাপ্পড় বসিয়ে দেয়। সাব্বির জানতো এমন কিছু একটাই হবে, তাই আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছিল। সাব্বির থাপ্পড়গুলো হজম করে শান্ত গলায় নীলাকে বলে ওঠে, নীলা, বই নিয়ে এসে পড়তে বসো, আমি বাসায় চলে যাব আমার কাপড় ব্যাগগুলো আনতে। ভিখারির বাচ্চা লুচ্চা শালা, মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? আর তোর ওই ব্যাগ আর 2 টাকার কাপড় না নিয়ে আসলেও চলবে। আর শোন, বেশি পড়া করবি না, আমি পড়তে চাই না। আসলে তোমার কাছে আমার কাপড় আর ব্যাগগুলোর মূল্য 2 টাকা হলেও আমার কাছে লাখ টাকার সমান। কেন জানো? আমার ব্যাগে আমার মা বাবার ছবি রয়েছে। ঢং ইমোশনাল করছিস শালা আমাকে। তাহলে শোন, তোরা সব 2 টাকার ইমোশন আমাকে দেখাবি না, বুঝলি? আমি এইসব একদম পছন্দ করি না। সাব্বির কিছু না বলে নীলার হাত টেনে জোরে করে চেয়ারে বসিয়ে দেয়। তারপর চোখ রাঙিয়ে দাঁত কর্মট করতে করতে সাব্বিরকে বলে ওঠে, চুপচাপ পড়া শুরু করুন। তোর এসব ফটর শুনতে এখানে আসিনি। তাড়াতাড়ি কোন সাবজেক্টে দুর্বল সেই সাবজেক্ট সুন্দর করে পড়তে শুরু কর। তোর এত বড় সাহস, ছোট লোকের বাচ্চা! নীলা সাব্বিরকে থাপ্পড় মারার জন্য হাত উঠাতে যাবে, তার আগেই সাব্বির ঠাস 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 করে নীলার সুন্দর ফর্সা গালে থাপ্পড় মেরে দেয়। থাপ্পড়গুলো এত জোরে মেরেছে যে নীলার গালে পুরো 5টা আঙ্গুলের ছাপ উঠে যায়। জীবনের প্রথম এতগুলো থাপ্পড় খেয়ে নীলা অনেকটা ঘোরের মধ্যে চলে গেল। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে সাব্বিরকে কিছু বলতে যাবে, তার আগেই সাব্বির নীলার ঠোঁটগুলো নিজের দখলে করে নেয়। নীলা ছাড়ানোর জন্য চেষ্টা করলেও সাব্বির নীলার চুলের মুঠি খুব শক্ত করে ধরে রেখেছে বলে নীলা অসহায়ের মতন সহ্য করতে থাকে। পাক্কা 10 মিনিট পর সাব্বির নীলার ঠোঁটগুলো ছেড়ে দিতেই নীলা দৌড়ে চলে যায় বাথরুমে, আর সাব্বির হাসতে হাসতে নীলার বইগুলো দেখতে থাকে। এমন সময় সাব্বিরের ফোনে একটা কল আসে। সাব্বির আশেপাশে চোখ ঘুরিয়ে কলটা রিসিভ করে গম্ভীর গলায় বলে ওঠে, হ্যালো স্টিভেন। জি বস, একটা খবর পেয়ে গেছি। আমাদের সবচেয়ে বড় শত্রু আপনার বাসার সেই ড্রাইভার রহিম খালাকে পেয়ে গেছি। স্টিফেনের কথা শুনে মুহূর্তেই সাব্বিরের চোখ মুখ শক্ত হয়ে যায়। রাগে পুরো চেহারা এতটাই লাল হয়ে যায় যে নীলা বাথরুম থেকে রাগ নিয়ে বের হয়ে সাব্বিরের দিকে তাকাতেই সেও ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। সাব্বির নীলার দিকে রাগী চোখে তাকিয়ে ইশারায় বিছানায় গিয়ে বসতে বলে। নীলা দ্রুত বিছানায় গিয়ে চোখ দুটো বন্ধ করে বসে থাকে। স্টিফেন, তুমি শালাকে দেখে রাখো, আমি যাব, তবে এখন নয়, কিছুদিন পর। এখন একটা কাজে এসেছি আমি, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। ওকে বস। সাব্বির ফোন কেটে দিয়ে নীলাকে ডাক দেয়, এই মেয়ে, পড়ার চেয়ারে এসে বসো। নীলা দ্রুত সাব্বিরের সামনে রাখা চেয়ারে গিয়ে বসে। এখন বলো কোন কোন সাবজেক্টে তুমি দুর্বল, কেন তুমি পড়াশোনা করছো না? এই ভিখারির বাচ্চা, তোর সাহস তো কম না শালা, আমাকে চোখ রাঙিয়ে ভয় দেখাস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তোর মতো একটা খ্যাত শেষে কিনা আমার ভার্জিন ঠোঁট দুটোর ইজ্জত শেষ করে দিল। এখন চুপচাপ পড়া শুরু করো। তোমার বলদ বাবা আমাকে পাওয়ার দিয়েছে, পড়াশোনার বিষয়ে আমি সব করতে পারবো। এমনকি ধর্ষণ করলেও তোমার বাবা আমার চুলও ছিঁড়তে পারবে না, কারণ তিনি আমাকে অনুমতি দিয়েছে। এখন বলো, ধর্ষণ করব আমি
নাকি চুপচাপ পড়াশোনা করতে শুরু করবে? কি বললি তুই শালা? তোর মতো ছেলে আমাকে ধর্ষণ করবে? হাসি পেল। কুত্তার বাচ্চা, তুই চিনিস আমাকে? স্কুলে আমার লেডি গ্যাং রয়েছে। আগামীকাল তোকে বোঝাবো আমি কি জিনিস। সাব্বির কিছু না বলে টুপ করে আবারও নীলার ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে কিস করতে শুরু করে। এবারও নীলা নিজেকে ছাড়াতে গেলেও সাব্বির প্রচুর শক্তি দিয়ে নীলা চুলের মুঠি ধরে থাকে। আগের চেয়েও এবার কিস আরও ডবল সময় ধরে করায় নীলার চোখ বেয়ে পানি পড়তে শুরু করে দেয়। সাব্বির নীলাকে ছেড়ে দিয়ে ওর চোখে চোখ রাখে। নীলাকে সাব্বির ছেড়ে দিলেও ঠোঁটগুলো তখনও হাঁ হয়েই ছিল, যা দেখে সাব্বির মুচকি হাসে। আলতো করে চুমু দিতেই নীলার হুঁশ ফিরে আসে। নীলা স্বাভাবিক হতে ধূপধাপ কিল মারতে থাকে সাব্বিরকে। অনেকক্ষণ কিল মেরে নীলা হাঁপিয়ে গেল। সাব্বির চেয়ার থেকে উঠে গিয়ে নীলার জন্য এক গ্লাস পানি এনে দিতেই নীলা ঢকঢক করে সব পানি খেয়ে ফেলে। তারপর, শালা কুত্তা ইঁদুর বিলাই, তোর শরীরে তো শক্ত কেন রে? ইস, আমার হাতটা শেষ হয়ে গেল। সাব্বির মুচকি হেসে নীলার দিকে আরও ঠোঁট এগিয়ে নিয়ে যেতে নিলে তার আগেই নীলা ওর ঠোঁট দুটো হাত দিয়ে চেপে ধরে। সাব্বির মুচকি হাসে। খুব যত্ন করে নীলার কপাল বেয়ে চোখের উপর পড়ে থাকা চুলগুলো ওর কানের পাশে সরিয়ে দিয়ে চুপি চুপি বলে, নীলা দেখো, আমি জোর করে কিছু করতে চাই না, শুধু তোমাকে পরীক্ষায় পাশ করিয়ে দিতে চাই। আমি চাই না এত তাড়াতাড়ি মারা যেতে। আমার আরও অনেক কিছু দেওয়ার আছে। আমার হবু বউ বাচ্চাকে প্লিজ সিরিয়াসলিভাবে পড়াশোনা করো। সাব্বির কথা বলা শেষ করেই বই বের করে একা একা নীলাকে বোঝাতে শুরু করে। নীলাও সাব্বিরের কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। আজ এই প্রথম কোনো ছেলের কণ্ঠ ওর মনে ধরেছে। নীলা মনে মনে ভাবতে থাকে, আহা কি শুনলাম আমি, এত মায়াবী কণ্ঠ হতে পারে? এর মতন ভিখারির বাচ্চা ভাবতেই পারছি না। নীলার ভাবনার মাঝেই সাব্বির নীলাকে ডাক দেয়। নীলা, আমার কথাগুলো কি বুঝতে পারছো? নীলা হঠাৎ সাব্বিরের কণ্ঠ শুনে ঘোর থেকে বের হয়ে এলো, আবারও হারিয়ে যায় ঘোরের মাঝে। সাব্বির নীলার দিকে চোখ তুলে তাকিয়ে দেখে নীলা ওর দিকে তাকিয়ে আছে একভাবে। সাব্বির মনে মনে মুচকি হেসে ভাবতে থাকে, যাক, শিকারির ফাঁদে দিতে শুরু করেছে। সাব্বির আরও কোমল কণ্ঠে বলে উঠে, নীলা, এই নীলা, এভাবে তাকিয়ে আছো কেন? সাব্বিরের আরও কোমল কণ্ঠ শুনে নীলা যেন আবারও হারিয়ে যায় সাব্বিরের মাঝে। কিন্তু সাব্বির আর দেরি না করে একটু ধাক্কা দিতে নীলার ঘোর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, কি 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 হয়েছে? তোমাকে যে আমি বোঝাচ্ছি তুমি কি বুঝতে পারছো? সামনে তো টেস্ট পরীক্ষা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবে। আমার পড়তে ইচ্ছে করে, তুই যা তো এখন আমার সামনে থেকে। কেন যেন তোকে দেখতে ইচ্ছে করছে না আমার। সাব্বির নীলার দিকে তাকিয়ে মুচকি হাসে। নীলার পড়ার রুম থেকে বেরিয়ে আসতে নীলার বাবা বাদশার সামনে পড়ে যায়। এই শালা, এদিকে এগিয়ে আয়। সাব্বির বাদশার সামনে গিয়ে বলে উঠে, জি বলুন। নীলা কি পড়াশোনার উপর মনোযোগ দিচ্ছে? পরীক্ষার কিন্তু বেশি সময় নেই, মাত্র 3 মাস বাকি। দেখুন, সেদিকে আপনার টেনশন করতে হবে না, আমি আছি, সব সামলে নেব। আর আমি এখানে থাকবো না, আমি আমার বাসাতেই থাকবো। না, তোকে এখানেই থাকতে হবে, তা না হলে তুই পালিয়ে যাবি শহর ছেড়ে। জি, আমি কাপুরুষ নই যে পালিয়ে যাব। আপনাদের এত বড় বাড়িতে আমার থাকতে ইচ্ছে করছে না, তাই চলে যাচ্ছে। তবে রোজ স্কুল শেষ করে আপনার মেয়েকে আমি পড়িয়ে রেখে যাব। সাব্বির আর কোনো কথা না বলে বাড়ি থেকে বের হয়ে সোজা চলে আসে। রাস্তায় আসার সময় লক্ষ্য করছিল বাদশার কয়েকটা লোক ওকে ফলো করছিল। সাব্বির বাসায় আসতেই লোকগুলো চলে যায়। রাত প্রায় 1টা। সাব্বির দ্রুত রেডি হয়ে বের হয় বাড়ি থেকে। বের হয়ে হাঁটতে থাকে খোলা রাস্তায়, পুরো ফাঁকা রাস্তা বললে ভুল হবে। সাব্বির যে রাস্তা দিয়ে হাঁটছে তার পুরোটাই ছিল ভয়ঙ্কর উপাধি পাওয়া একটা রাস্তা। কারণ এই রাস্তায় রোজই খুন হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, ধর্ষণের মতন কাজ হয়ে থাকে। সাব্বির হাঁটতে হাঁটতে চলে আসে একটা গোডাউনে। সাব্বিরকে এত রাতে আসতে দেখে লুইস সাব্বিরের কাছে এসে বলতে শুরু করে, বস, আপনি এত রাতে এখানে কেন কষ্ট করে এসেছেন? আমাকে বললেই তো আমি আপনার ওখানে চলে যেতাম। লুইস, সবসময় তো আর ওখানে থাকা যায় না, কিছু সময় নিজেকেও দিতে হয়। চলো ভেতরে যাওয়া যাক। সাব্বির গোডাউনের ভেতরে ঢুকেই দেখতে পায় একটা বিশাল বড় মনিটর ঝুলিয়ে রাখা, যেখানে একটা লোককে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে নোংরামি করছে। সাব্বির স্টিফেনের দিকে তাকিয়ে বলে উঠে, স্টিফেন, এগুলো কি? বস, এই হলো আপনার বাসার সেই দারোয়ান রহিম, এই বর্তমানে এই এলাকার মেম্বার। চলো যাওয়া যাক, মেম্বার সাহেবের একটু খাতির যত্ন করে আসি।
বস, এখন যাওয়া যাবে না। এদের সাথে পুলিশ কমিশনার হারুনও রয়েছে, আর এদের পাহারায় প্রায় 100টা পুলিশ অফিসার বাড়ি ঘেরাও করে আছে, তাই আজ হবে না। এটা কিভাবে দেখছো তুমি? ক্যামেরা কোথায় লাগানো? বস, এটা কোনো ক্যামেরা নয়, এটা হলো ছোট একটা মাছি যেটা স্টিফেন নিজেই বানিয়েছে। বোর্ডউইন? জি বস, আর এই মাছিটা স্টিফেন নিজেই পরিচালনা। গুড জব স্টিভেন। এখন শোনো, তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের বাসায় যে দারোয়ান ছিল তাকে তুলে নিয়ে এসো। বস, আমরা তো তাকে এখনও পাইনি। ওর কাছে পৌঁছাতে হলে আমার আগে এই শালা রহিমকে তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ আনবো লুইস, খুব তাড়াতাড়ি সবগুলো একসাথে পুঁতে ফেলবো। তুমি লোক বাড়ানোর কাজ বাদ দিয়ে যতগুলো সোলজার আছে আমাদের সবগুলোকে স্পেশালভাবে ট্রেনিং করতে শুরু করো। বস, এত রেগে গেলে তো হবে না, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। খুব তাড়াতাড়ি আমরা আমাদের প্রতিশোধ নিয়ে নিব। জি বস। আর বস, আমাদের যে লোকগুলো শাস্তি দিয়েছিল তাদের কি করব? জি বস, আমরাও তো প্রতিশোধ নিতে চাই। টেনশন করো না লুইস। লুইস, কমিশনকে ধরলেই খুব সহজে আমরা জেনে যাব কে তোমাদের জেলে পাঠিয়েছিল। আজ আসি, আবার আসবো। সাব্বির আর কিছু না বলে চলে আসে গোডাউন থেকে। রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সাব্বির দেখতে পায় কয়েকটা লোক কিছু একটা করছে কোদাল দিয়ে। সাব্বির চুপি চুপি গাছের আড়ালে গিয়ে সেদিকে চোখ দিতেই চমকে ওঠে লোকগুলোকে দেখে। লোকগুলো আর কেউ না, স্বয়ং পুলিশ পোশাকধারী কয়েকটা লোক কোদাল দিয়ে গর্ত খুঁজছে। গর্ত খোঁড়া শেষ, পুলিশের ভ্যান থেকে একটা লাশ বের করে নিয়ে এসে গর্তের মধ্যে ফেলে দেয়। সাব্বির স্পষ্ট মেয়েটার মুখ দেখেই চিনে ফেলে মেয়েটা আর কেউ না, একটু আগে মেম্বার যার সাথে রোমান্স করতে ব্যস্ত ছিল সেই মেয়েটার পুরো শরীরে কাপড়ের একটা টুকরাও নেই। সাব্বির ভেবেছিল পুলিশগুলো মেয়েটাকে মাটি চাপা দিয়ে চলে যাবে, কিন্তু সাব্বিরকে অবাক করে দিয়ে পুলিশগুলো আবারও মেয়েটাকে গর্ত খুলে তুলে নিকৃষ্ট একটা কাজ শুরু করে। মৃত মেয়েটার সাথে সঙ্গমে লিপ্ত হয় 8টা পুলিশ। সাব্বিরের মাথা রক্ত উঠে যায়। দ্রুত ওর পকেট থেকে একটা ক্লোরোফর্ম বোম বের করে লোকগুলোর দিকে ছুঁড়ে মারতেই ঠুস করে একটা শব্দ করে বোমটা ফেটে গিয়ে চারিদিকে অন্ধকার হয়ে যায়। সেই সুযোগেই সাব্বির লুইসকে ফোন দেয়। তারপর, হ্যালো হ্যালো লুইস, তুই দ্রুত লোকজন নিয়ে চলে আয় করিতলার এখানে। জি জি বস, এক্ষুনি আসছি। সাব্বির ফোন কেটে দিয়ে সামনে তাকিয়ে দেখতে পায় অন্ধকার কেটে গিয়েছে আর পড়ে আছে কয়েকটা নিথর দেহ। সাব্বির এগিয়ে যায় লোকগুলোর দিকে। সবার কাছেই লাইসেন্স করা সরকারি রাইফেল। কিছুক্ষণ পর লুইস 100 জনকে নিয়ে হাজির হয়ে যায় সাব্বিরের সামনে। তারপর, বস কি হয়েছে? নিচে তাকিয়ে দেখো, চিনতে পারো নাকি মেয়েটাকে? লুইস নিচে তাকিয়ে চমকে ওঠে, কারণ মেয়েটা এতক্ষণ মেম্বারের সাথে রোমান্স করছিল। মেয়েটাকে নিয়ে যাও আমার এতিমখানায়, সেখানে মহিলাদের সাহায্যে দাফন করে ফেলো, আর এই কুত্তার বাচ্চাগুলোকে 30 হাত নিচে পুঁতে ফেলো এখানে। ওকে বস। সাব্বির আবারও চলে আসে গোডাউনে। সোজা স্টিফেনের কাছে এসে বলে, স্টিফেন, হৃদয়ের আম্মুকে যারা ধর্ষণ করেছিল তাদের কি করেছো? বস, শালাকে তুলে আসতে গিয়েই জানতে পারি ও আমাদের বাড়ির দারোয়ান ছিল। একসাথে দুটো শাস্তি পেতে হবে, সে যাই হোক, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, খুব ক্ষুধা পেয়েছে আমার। স্টিফেন দ্রুত কিচেনে চলে যায়। সাব্বির মনিটরের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। সেখানে বর্তমানে কেউ নেই, কিন্তু হঠাৎ একজনকে দেখে দাঁড়িয়ে যায় সাব্বির। লোকটিকে দেখে সাব্বিরের চোখে মুখে পুরো আগুন বের হয়ে যায়, কারণ মনিটরে যে লোকটাকে সাব্বির দেখে সেটা আর কেউ না, ওর বাবার সবচেয়ে কাছের বন্ধু ইকরাম। কিছুক্ষণ পর স্টিফেন খাবার নিয়ে এসে সাব্বিরের হাতে দেয়। খাবার দেখে সাব্বির কিছুটা শান্ত হয়। খাওয়া দাওয়া শেষ করে গোডাউনে একটা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই সাব্বির দ্রুত রেডি হয়ে চলে আসে স্কুলে। সাব্বিরকে স্কুলে আসতে দেখে এগিয়ে আসে নীলা আর ওর কয়েকটা গুন্ডি বান্ধবী। নীলা এসেই সাব্বিরকে গোল করে ঘিরে ফেলে। তারপর, কি রে, গতকাল আমাকে কিস করলি, চোখ রাঙিয়ে ভয় দেখালি, এখন বল তোকে আমি কি করব? জানিস রিয়া, এনা আমার ভার্জিন ঠোঁটগুলোকে নষ্ট করে দিয়েছে। সাব্বির সবার দিকে তাকিয়ে বুঝতে পারে এখানে জোর করে কিছু করা ঠিক হবে না, টেকনিক ব্যবহার করতে হবে। যেই ভাবা সেই কাজ। সাব্বির খুব কোমল কণ্ঠে রিয়াকে বলে ওঠে, রিয়া। হঠাৎ সাব্বিরের এমন কণ্ঠ শুনে রিয়া হকচকিয়ে ওঠে। রিয়া সহ বাকি সবাই চোখ বড় বড় করে সাব্বিরের দিকে তাকায়। সাব্বির মনে মনে হাসতে হাসতে আবারও বলে ওঠে, রিয়া শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, স্কুল ছুটির পর দাঁড়িয়ে থাকো, কেমন? রিয়া সাব্বিরের কণ্ঠ শুনে পুরোই ফিদা। গদগদ করতে করতে রিয়া লাজুক হেসে বলে ওঠে, ঠিক আছে স্যার। নীলা রিয়ার লজ্জা পাওয়া দেখে রেগে আগুন হয়ে যায় আর রিয়াকে ধমক দিয়ে বলে ওঠে, এই কুত্তি রিয়া, তুই কি পাগল হয়ে গেছিস?
এর মতো একটা ভিখারির জন্য তুই দাঁড়িয়ে থাকবি? ও মাই গড, তুই এই এলাকার কোটিপতি বাবার মেয়ে। আমি তো ভাবতেই পারছি না। আর নীলা, তুই স্যারকে তুই করে বলছিস কেন? স্যার, আপনি ক্লাসে যান, বেশি সময় নেই। ঠিক আছে রিয়া, তুমি কিন্তু দাঁড়িয়ে থেকো। রিয়া মুচকি হেসে হ্যাঁসূচক মাথা নাড়াতেই সাব্বির চলে যায় ওর অফিস রুমের দিকে। এদিকে নীলা রেগে রিয়ার চুলের মুঠি ধরে বলে ওঠে, শাঁকচুন্নি, বজ্জাতিনি, তোকে আমি এখানে কেন এনেছি? কুত্তার বাচ্চাকে উচিত শিক্ষা দিতে, আর তুই কি না এত সুন্দর করে কথা বলে ছেড়ে দিলি? আহ নীলা, তুই চুপ কর তো। আজ থেকে ও আর ভিখারির বাচ্চা নয়, ও আজ থেকে তোর দুলা ভাই আর হবু বর, বুঝলি? আমি তো পুরাই ফিদা হয়ে গেছি ওর ওপর। এমন কণ্ঠ আমি সারা জীবন শুনতে চাই রে। তুই গেছিস রিয়া শালা, কুত্তা তোর ওপর জাদু করে গেছে। এই সবাই চল রে, রিয়া এখানেই থাক। নীলা কিছুটা বিরক্ত নিয়ে চলে আসে ক্লাসে। প্রথম পিরিয়ডেই সাব্বিরের ক্লাস। সাব্বির ক্লাসে আসতেই নীলার চোখ যায় সাব্বিরের দিকে। কেন যেন নীলার সাব্বিরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। হঠাৎ সাব্বিরও নীলার দিকে তাকায়, আর তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। নীলা অনেকটা লজ্জা পেলেও সাব্বির মুচকি হাসে। ওর নিজের ঠোঁটে আগুন ছুঁয়ে দিতেই নীলা লজ্জায় লাল হয়ে যায়। সাব্বির ক্লাস শেষ করে বের হতেই রিয়া ওর সামনে এসে দাঁড়িয়ে যায়। তারপর, স্যার, আমাকে আপনি কি যেন বলতে চেয়েছিলেন? হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো, যদি আমার কথা তুমি শোনো। জি জি স্যার, আমি আপনার সব কথা শুনবো। বলুন, আপনি কি বলবেন? তুমি আজ থেকে নীলার থেকে দূরে থাকবে, সুন্দরভাবে সবার সাথে কথা বলবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। ঠিক আছে স্যার, আর কি কিছু বলবেন? হ্যাঁ, আর একটা কথা, আমি তোমাকে কি বলেছি কাউকে বলবে না, এমনকি নীলাকেও না। স্যার, আপনার পেছনে নীলা দাঁড়িয়ে, ওর নিশ্চিত আমাকে জিজ্ঞেস করবে, তখন আমি কি বলবো? তোমার যেটা ভালো মনে হয় বলে দিবা। সাব্বির আর কিছু না বলে চলে যায় ওর কেবিনে। এদিকে নীলা সাব্বিরকে চলে যেতে দেখে বুলেটের গতিতে রিয়ার কাছে এসে জিজ্ঞেস করে, এই রিয়া, ওই শালা তোকে কি বললো? সত্যি করে বলে ফেল এখন। কই, কিছুই তো বলেনি। তুই আমাকে বোকা ভাবছিস? সত্যি করে বল, কি বলেছিল? আর তোরা হাসছিলি। সত্যি বলবো, আসলে আমি না স্যারকে প্রপোজ করেছি। জানিস, স্যার বলেছে ভেবে আমাকে জানাবে। কি? হ্যাঁ রে। আচ্ছা তুই থাক, আমি এখন যাই, কেমন? আমার স্যারটার সামনে থাকতে অনেক লজ্জা করছে, বুঝলি? রিয়া দ্রুত ওর সামনে চলে যায়। নীলা রিয়ার কথা শুনে কেন যেন বারবার ওর ঠোঁটে হাত বুলাচ্ছিল, সাথে হিংসা হচ্ছিল, সে নিজেও জানে না। এদিকে স্কুল ছুটি হয়ে যেতেই সাব্বির সোজা চলে আসে নীলাদের বাসায়। নীলা সাব্বিরকে আসতে দেখে দ্রুত একটা ঝাড়ু নিয়ে এসে সাব্বিরের সামনে দাঁড়ায়। তারপর, এই ভিখারির বাচ্চা, সত্যি করে বলতো, নীলা তোকে তখন প্রপোজ করলো আর তুই কিছু না বলে ছেড়ে দিলি। আবার এটাও বলেছিস ভেবে বলবি। কি হচ্ছে এসব নীলা? তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার স্যার? এখন চুপচাপ বই নিয়ে পড়তে বসো। রাখ তোর স্যারগিরি। তুই রিয়াকে সরাসরি আগামীকাল বলবি তুই ওকে ভালোবাসিস না, ছাত্রী হিসাবে দেখিস। বল, বলবি কি না? না বললে কি করবে শুনি? সাব্বিরের বলতে দেরি, কিন্তু নীলাকে মারতে দেরি করেনি। ঠাস ঠাস করে ঝাড়ু দিয়ে মারতে শুরু করে সাব্বিরকে। সাব্বিরও মার থেকে বাঁচতে নীলার সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে সাব্বির নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বিছানার উপর পড়ে যায়। বিছানার উপর দুজনই হাসি খুশিভাবে ঝগড়াঝগড়ি করে। এক পর্যায়ে হঠাৎ নীলার হুঁশ ফিরতে লজ্জায় লাল হয়ে যায়, কারণ নীলা সাব্বিরের বুকের উপর শুয়েছিল। দুজনের ঠোঁট এত কাছাকাছি ছিল যে দুজনেই দুজনের হৃদয়ের কম্পন উপলব্ধি করতে পেরেছিল। নীলার হঠাৎ এমন স্ট্যাচু হয়ে যাওয়ায় সাব্বির চুপচাপ নীলাকে ওর ওপর থেকে সরিয়ে দিয়ে চেয়ারে এসে বসে। তার কিছুক্ষণ পর নীলাও এসে চেয়ারে বসতেই সাব্বির বলে ওঠে, সরি। নীলা একবার সাব্বিরের দিকে তাকিয়ে পড়তে শুরু করে। সেদিনের মতো আর কোনো কথা না বলে সাব্বির চলে আসে গোডাউনে। হঠাৎ সাব্বিরকে আসতে দেখে স্টিফেন আর লুইস দুজনেই অবাক হয়ে যায়, কারণ এই সময় সাব্বির কখনোই গোডাউনে আসে না। বস, আপনি হঠাৎ এই সময় এলেন যে? হ্যাঁ, আসলাম। অনেকদিন হলো, আর কতদিন অপেক্ষা করব? এবার নিজের সবগুলো শত্রুকে বিদায় দেওয়ার পালা। আমি নিতে চাই ভয়ঙ্কর প্রতিশোধ। বস বস, এই দেখুন, ও রহিম একাই আছে ওর পশ্চিমে অঞ্চলের নিজের বাংলোতে। আমার মনে হচ্ছে এটাই সুযোগ সালারে মেরে দেওয়ার। না না স্টিভেন, এত সহজে তো মারলে চলবে না। এতে আমার তো তেমন প্রতিশোধ নেওয়া হবে না। লুইস, তুই একটা কাজ কর, বিশাল বড় একটা কাচের পুকুর তৈরি কর, আর পুকুরের মধ্যে পানির বদলে থাকবে অ্যাসিড, যার মাত্রা এতটা তীব্র হবে
যে কোনো কিছু ওই অ্যাসিড স্পর্শ করা মাত্র যেন ধ্বংস হয়ে যায়। যথা হুকুম বস, আমি এক্ষুনি যাচ্ছি। আশা করছি রাতের মধ্যে আপনার সামনে আপনার কথা মতো জিনিস হাজির করতে পারবো। সাব্বিরের থেকে বিদায় নিয়ে চলে যায় লুইস। সাব্বির গিয়ে একটা চেয়ারে বসে। তারপর, স্টিভেন, আমার কেমন যেন সব কিছু এলোমেলো লাগছে। যেমন বস? এই যে আমরা কার পেছনে ছুটছি, কাকে আমরা ধরলে আমাদের প্রতিশোধ নিতে পারবো, কে এইসবের মূল মাস্টার মাইন্ড? বস, আপনার সন্দেহের তালিকায় কে কে আছে একটু বলুন, তাহলে বোঝা যাবে সব কিছু। সন্দেহের তালিকায় তো অনেকেই আছে স্টিফেন, তবে আমার সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে আমাদের বাড়ির ড্রাইভার। ও কদিন ধরে লাপাত্তা, আর দারোয়ান কুত্তার বাচ্চা তো বাড়িতেই ছিল, তবু আমাকে কেন ফাঁসালো? আমি নিশ্চিত এসব আগে থেকেই জানানো ছিল ওদের। আমাকে ফাঁসানোর একটা চক্রান্ত। আর আমার চাচা মানে বাদশা, যেখানে নিজের ভাইয়ের ছেলেকে অবিশ্বাসের খুনের তাকমা দিয়ে আমাকে পুলিশে তুলে দিল। এমনকি স্টিফেন, আমি অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম বাদশার মুখে বিজয়ের হাসি। একটু অনুশোচনা নেই নিজের ভাই ভাবি খুন হয়েছে। তাহলে বস, এই যে আপনার বাবার বন্ধু মানে ইকরাম, যাকে আপনি গতকাল দেখে অবাক হলেন, সে কিভাবে এসবে যুক্ত? রহিমের সাথে ইকরামও ছিল, আর সেখানে কমিশনার হারুন নিজে উপস্থিত ছিল। এ থেকে কিছু বুঝলে? এখানে সবগুলো একে অপরের মাস্তাতো ভাই, আর সবাই আমার বাবার কষ্টের রোজগারের টাকাগুলো খেয়ে ফেলেছে। বস, আমার মনে হয় আপনার বাবা এইসব বিষণ্ণ খুবই ভালো করে জানতো। তিনি কি তার মৃত্যুর কিছুদিন আগে এমন কিছু করেছিল যা আপনি দেখেছিলেন, যেটা থেকে আমরা ক্লু পেতে পারি? আমি অতটা জানি না স্টিফেন, কারণ আমার বাবা মা কখনো আমাকে টেনশন নিতে দেয়নি। সবসময় আমাকে নিজেদের হাসি মাখা মুখটাই দেখিয়েছে। তবে হ্যাঁ, আমি একটা বিষয় খেয়াল করেছিলাম, বাবা কিছুদিন আগে থেকে খুব বেশি ডায়েরি ঘাটাঘাটি করে আর লেখালেখি করতো। আমি বাবার পাশে গিয়ে বসলেই তিনি ডায়েরি রেখে আমার দিকে তাকিয়ে হাসি খুশিভাবে কথা বলতেন। আমাকে ভুলিয়ে দিত তিনি এতক্ষণ ডায়েরি লিখছিলেন। ইয়েস বস, এখন আমাদের কাজ হবে সেই ডায়েরি খুঁজে বের করা। কিন্তু লুইস, সেটা কি আদৌ সম্ভব? বাড়িটাতে সিল করে রাখা হয়েছে, কারণ ওই বাড়ির মালিক লিগ্যালভাবে শুধু আমি। এখন যদি আমি আদালতে আমার সম্পত্তি ফিরে পেতে রিট করি, তবে কিন্তু শত্রুরা সাবধান হয়ে যাবে বা আমাকে মারার জন্য উঠে পড়ে লেগে যাবে। বস, আপনি টেনশন করছেন কেন? আমরা বাড়িতে যাব, তবে অনুমতি নিয়ে নয়, লুকিয়ে। আজ রাতেই আমরা সেখানে যাব বস। সাব্বির কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ স্টিফেন যেটা বলেছে সেটা না করে কোনো উপায় নেই। চুপচাপ সাব্বির স্টিফেনের কাঁধে হাত রেখে বলে, সম্মতি প্রদান করে নিজের রুমে ফিরে যায়। এদিকে নীলা সাব্বিরের চলে যাওয়ায় বিছানা শুয়ে ভাবতে থাকে সেই মুহূর্তের কথা। নীলা নিজেই নিজেকে প্রশ্ন করে বসে, ইস, আমার কেন এমন মনে হচ্ছে? ওই বজ্জাতটার জন্য কেন আমার ভালো লাগা কাজ করছে? আচ্ছা, আমি কি ওই ভিখারিটাকে ভালোবেসে ফেলেছি? ছিছি, কি ভাবি আমি? শেষে কিনা আমি ওই ভিখারিকে ভালোবাসবো? না না, এ হতেই পারে না। ও তো একটা কুৎসিত। কিন্তু তবুও ওর বুকে যখন শুয়েছিলাম, তখন কেন আমার এত ভালো লাগছিল? মনে তো হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখের স্থানে শুয়ে আছি। নীলা কথাগুলো ভাবতে ভাবতে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে রাত 10টায় সাব্বির, স্টিফেন সহ আরও 20 জন কুরুকে নিয়ে দাঁড়িয়ে আছে সাব্বিরের পুরাতন বাড়িতে, যে বাসায় সাব্বিরের আব্বু আম্মু খুন হয়ে গিয়েছিল। বস, গেটের সামনে তো দারোয়ান। এখন কি করবেন? আমার জানা মতে এইখানে রোজ 1 ঘন্টা পর পর টহল দিতে আসে পুলিশ। স্টিভেন, তুমি পকেট থেকে ডেভিলস ব্রেথ বের করে খুব সাবধানে দারোয়ানের মাইন্ডকে কন্ট্রোল করে এসো। যাও, আর বাকি সবাই আবার বাড়ির পেছনে চলে যাও। ওখানে একটা দরজা আছে, যেটা দিয়ে আমরা খুব সহজে ভেতরে ঢুকতে পারবো। সাব্বিরের কথা মতন সবাই চলে যায় বাড়ির পেছনে। এদিকে স্টিফেন একটা কি জিনিস নিয়ে দারোয়ানের নাকে স্প্রে করার সাথে সাথেই দারোয়ানের মাইন্ড কন্ট্রোল চলে আসে স্টিফেনের কাছে। স্টিফেন মুচকি হেসে দারোয়ানকে বলে, দারোয়ান, তুমি এখন থেকে এখানে দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। স্টিফেনের কাজ হয়ে গেছে ভেবে সাব্বিরদের কাছে চলে আসে। পিছনের দরজা দিয়ে সাব্বির বাড়ির ভেতরে ঢুকতেই অবাক হয়ে যায়, কারণ বাড়ির ভিতরে অনেক সিগারেটের প্যাকেট, সাথে তাস আর মদের বোতল দিয়েও ভর্তি। স্টিফেন, এগুলো কি? এখানে না দারোয়ান পাহারা দেয়, তাহলে এসব এখানে কেন? বস, আমরা যেভাবে ঢুকেছি হয়তো ওরাও সেভাবেই ঢুকেছে। ঢুকেছে যখন, তখন আর বের হতে পারবে না। চলো, আজ এদের জীবন নিয়ে খেলবো আমি। বস, আমরা যে কাজে এসেছি সেটা আগে করে নেই, তারপর না হয় বাকিটা দেখবো। ওকে। সাব্বির সিঁড়ি বেয়ে ওর বাবা মার রুমে আসতেই কেঁপে ওঠে কোনো এক অজানা শিহরণে।
ধীরে ধীরে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে একটা শীতল বাতাস নাড়িয়ে দিয়ে যায় সাব্বিরকে। সাব্বির চারিদিকে চোখ ঘুরিয়ে দেখতে থাকে সবকিছু ঠিক আছে কিনা, কিন্তু না, নেই, কোনো কিছুই ঠিকঠাক নেই। পুরো রুমই সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, সবগুলো লকার ফাঁকা, কিছুই নেই। সাব্বির মুচকি হেসে চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ কোনো কিছুর সাথে বেজে পড়ে যেতে নিলে দেওয়ালের সাথে হাত ঠেকাতে হড়হড় করে পুরো দেওয়াল সরে যায়। সাব্বির অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। দরজা সরে যেতে একটা গোপন রুম বেরিয়ে আসে সেখানে। ওর বাবার গোপন রুম ছিল বললেই চলে। সাব্বির ধীরে ধীরে ওর বাবার সেই চেয়ারে বসে সামনে থাকা কম্পিউটারের পাওয়ার বাটন ক্লিক করতেই কম্পিউটার চালু হয়ে যায়, কিন্তু কম্পিউটারটা লক করা। এদিকে সাব্বিরকে খুঁজতে খুঁজতে স্টিফেন সাব্বিরের কাছে এসে দেখে সাব্বির গভীরভাবে কিছু একটা ভাবছে। বস, এভাবে কি ভাবছেন? স্টিফেন, এই দেখো, বাবার গোপন রুমের ঠিকানা আমি পেয়ে গেছি, এমনকি কম্পিউটারও চালু করতে পেরেছি, কিন্তু লক খুলতে পারছি না। বস, এটা তো খুব সিম্পল। আপনি ভেবে দেখুন, আপনার বাবা সবচেয়ে বেশি কোন কথাটা বলতো? আমরা সবসময় সেই বিষয়টাকেই নিজেদের সিকিউরিটিতে ব্যবহার করি, যেটা আমাদের মনে থাকে এবং যা খুব সিম্পল একটা শব্দ। সাব্বির স্টিফেনের কথায় ভাবতে থাকে। ভাবতে ভাবতে ওর মনে পড়ে ওর বাবা সবসময় একটি কথাই বেশি বলতো, সাব্বির বাবা, আই লাভ ইউ। সাব্বিরের এ কথা মনে পড়তেই দ্রুত কিবোর্ডে এটা লেখে এন্টার চাপতেই সাব্বিরকে অবাক করে দিয়ে কম্পিউটারের লক খুলে যায়। আর লক খুলতেই ভেসে ওঠে এটা কোনো কম্পিউটার নয়, এটা একটা সিসি ক্যামেরা মনিটর। সাব্বির মনিটরে নজর দিতেই দেখতে পায় অনেকগুলো ফুটেজ, এমনকি সবগুলোর ক্যামেরা চালু। সাব্বির প্রথমে গতকালের বাহিরের গেটের ক্যামেরার ফুটেজ চেক করতেই দেখতে পায় কয়েকটা লোক দারোয়ানকে কিছু একটা বলে সরাসরি বাসার ভিতরে চলে আসে। সাব্বির ড্রয়িং রুমের ফুটেজটা চেক করতেই দেখতে পায় লোকগুলো এলাকারই লোক আর গুন্ডা। সাব্বির সেই 10 বছর আগে ফুটেজ চেক করতে গেলেও পায় না, কারণ কম্পিউটারে এমন কিছু সেটিং করা ছিল যা 1 বছর পর পর সেগুলো ডিলিট হয়ে যায় এবং গত বছরের সিসিটিভির ফুটেজগুলো অটোমেটিকলি রিমুভ করে দেয়। সাব্বির কিছুটা হতাশ নিয়ে স্টিফেনের দিকে তাকায়। স্টিফেন সাব্বিরের হতাশা দেখে মাথা নিচু করতেই চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে থাকে। সাব্বির স্টিফেনের দিকে তাকিয়ে দেখে সে একদিকে তাকিয়ে আছে। কি হলো স্টিফেন, কোন দিকে তাকিয়ে আছো? বস, আমরা যে কাজে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে। মানে? বস, চোখ ঘুরিয়ে দেখুন, একটা ডায়েরি রাখা টেবিলের ওপর। আমি ভুল না হলে এটাই আঙ্কেলের ডায়েরি হবে। সাব্বির স্টিফেনের কথায় মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখতে পায় একটা ডায়েরি রাখা। সাব্বির ডায়েরিটা দেখে দ্রুত সেটা হাতে নিয়ে কেঁদে ফেলে, কারণ ডায়েরিটা আসলেই ওর বাবার। সাব্বির দেরি না করে আবারও চেয়ারে বসে ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পায় খুব সুন্দর করে লেখা, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। সাব্বির পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পায় তারিখ দিয়ে লেখা 10/3/2011। আজ দিনটা আমার জন্য কালো মেঘের সমান। আজ আমার আপন লোকগুলোই আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। আমি জানি ওরা আমাকে মেরে ফেলবে, হয়তো আমি চাইলে বাঁচতে পারি, কিন্তু কি করব, আমি তো আর ওকে কষ্ট দিতে পারবো না। আমার ভালোবাসার দুটো মানুষ, আমার ছেলে আর আমার স্ত্রী, কেমন রিয়েক্ট করবে হঠাৎ আমার মৃত্যু হলে, ভাবতেই অবাক হয়ে উঠছি আমি। সাব্বির ডায়েরির পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখে সেখানে লেখা দুপুরে। ছেলেটা আমার ডায়েরি লেখাটা দেখে ফেলেছে। ইস, ছেলেটা না জানে কি ভেবেছিল, হয়তো ভেবেছিল বাবা এই বয়সে প্রেম করছে। আমার কি আর সেই বয়স আছে? আমি তো আমার স্ত্রী নন্দিনীকেই বারে বারে ভালোবাসি। ছেলেটাকে অনেক কষ্টে ভুলিয়ে দিলাম আমার ডায়েরি লেখার কথা। আজ থেকে আর ডায়েরি লিখব না আমি। দিনের বেলা যা লিখব সব রাত্রিবেলা আমার গোপন রুমে। সাব্বির ডায়েরির পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখে সেখানে লেখা রাত 12টা। রাত তো অনেক হয়ে গেল, বউটা আমার ঘুমিয়ে গেছে, হয়তো ছেলেটাও এতক্ষণে ঘুমিয়ে গেছে। আমি ভাবছি কি করব এখন, চোখে ঘুম নেই, তাই ডায়েরি লিখতে বসলাম। জানি আমি আর কয়েকদিনের অতিথি। বাবা সাব্বির, তুমি যদি ডায়েরিটা কখনো হাতে পাও তবে জেনে রেখো এই বাসাটা তোমার জন্য যথেষ্ট এই দেশে রাজত্ব করার জন্য, কারণ
আমি তোমার জন্য রেখে গিয়েছি এই বাসায় গুপ্তধন। কই রেখে গেছি সেটা বললাম না, কিন্তু আমি জানি তুমি বের করে নিবে কোথায় রেখেছি আমি আমার সারা জীবনের গুপ্তধন। সাব্বির ডায়েরির পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখে আর কিছুই লেখা নেই। ডায়েরিটা সাব্বির বন্ধ করে আবারও আগের জায়গায় রেখে দেয়। তারপর ওর বাবা মায়ের রুম থেকে বের হয়ে স্টিফেনকে নিয়ে নিচে আসতেই অবাক হয়ে যায়, কারণ নিচে 10 জনের মতন এলাকার কয়েকটা গুন্ডা ছেলেপেলেকে ধরে রেখেছে। এগুলোকে এখানে কে নিয়ে এলো? বস, শিকারীর কাছে আপন ধরা দিয়েছে। এই কুত্তার বাচ্চাগুলোই চারিদিকে এসব করে যাচ্ছে বস। তো এভাবে বেঁধে রেখেছো কেন? সবগুলোর পেটে ততগুলো আঘাত করবে, চাবুক দিয়ে যতগুলো সিগারেটের ফিল্টার, দেশলাই এর কাঠি আর মদের বোতল পড়ে রয়েছে এখানে। ওকে বস, আপনি কোনো টেনশন করবেন না। এদের এমন অবস্থা করবো যে সালারা জীবনেও আর সিগারেট খাবে না। সবগুলো গণনা করো এবং তারপরে সেগুলো সমান ভাগে ভাগ করে দাও। ওকে বস, এই তোমরা কাজে লেগে পড়ো। সাব্বির বেরিয়ে আসে বাসা থেকে, সাথে স্টিফেনও চলে আসে গোডাউনে। গোডাউনের ভেতর ঢুকতেই কোথা থেকে যেন দৌড়ে আসে লুইস। তারপর, বস ক্ষমা করবেন, আমি সঠিক সময়ে আসতে পারিনি। আসলে একটু অ্যাসিড জোগাড় করতে গিয়ে দেরি হয়ে গেছিল। আর তাছাড়া আমি এখানে এসে দেখি আপনি বা স্টিফেন কেউ নেই। কোনো সমস্যা নেই, রিল্যাক্স মোডে কাজ করো। বস, এখন আমাদের কি করতে হবে? যা করার সেটা আগামীকাল দেখতে পাবা। বস, আপনার আর আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমাদের কি ভুলে যাবেন? সাব্বির কিছু না বলে রহস্যময় একটা হাসি দিয়ে চলে আসে রুমে। সারাদিন ক্লান্তি, খুব সহজেই ঘুমিয়ে পড়ে সাব্বির। ঘুমের মাঝেই স্বপ্ন দেখতে শুরু করে সাব্বির সেই কালো অধ্যায়ে। রক্তাক্ত অবস্থায় দুটো লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে সাব্বির। দ্রুত এগিয়ে যায় লাশ দুটোর কাছে, তারপর হাউমাউ করে কেঁদে বলতে শুরু করে, বাবা, বাবা, ও বাবা, আম্মু, আম্মু, তোমাদের শরীর থেকে রক্ত পড়ছে কেন আম্মু? সাব্বির কাঁদতে কাঁদতে ওর বাবা মার পাশে পড়ে থাকা পিস্তল দেখে হাতে নিয়ে দেখতে থাকে। এমন সময় সাব্বিরের এমন জোরালো কান্নার শব্দে দৌড়ে আসে ওদের ড্রাইভার। এসে সাব্বিরের হাতে পিস্তল আর ওর বাবা মার রক্তাক্ত দেহ দেখে দৌড়ে চলে যায় এবং এলাকার লোকজনকে ডেকে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। সাব্বির নির্বাক হয়ে চেয়ে থাকে ড্রাইভারের দিকে। সাব্বিরকে দেখে আশেপাশের লোকজন ঠেলে সামনে এগিয়ে আসে। সাব্বিরের আপন চাচা রফিকুল সাহেব তারপর রাগে ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় মেরে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোকে আমি কত ভালো ভাবতাম, কিন্তু তুই এত বড় জানোয়ার। আমার ভাই ভাবিকে খুন করেছিস। এই অফিসার দ্রুত নিয়ে যান একে এবং এমন ব্যবস্থা করবেন যেন ভুলেও জেল থেকে বের হতে না পারে। সাব্বির একসাথে এতগুলো থাপ্পড় খেয়ে কিছুটা পাগলের মতন হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে ওর চাচার মুখের দিকে তাকায়। স্পষ্ট দেখতে পায় সাব্বির ওর চাচার মুখে হাসির রেখা। সাব্বিরকে নিয়ে যখন পুলিশ বাড়ি থেকে চলে যায় তখন অমনি সাব্বির দেখতে পায় ড্রাইভার দাঁড়িয়ে আছে, মুখে বিজয়ের হাসি। সাব্বির কিছু বলতে গিয়েও থেমে যায়। সাব্বিরকে দাঁড়িয়ে যেতে দেখে পুলিশের কনস্টেবল ধূপ করে লাঠি দিয়ে আঘাত করে সাব্বিরের পায়ে। সাব্বির পড়ে যেতে গিয়েও দাঁড়িয়ে থাকে পিলারের মতন, চোখ দুটো তীক্ষ্ণভাবে তাকিয়ে থাকে ড্রাইভারের দিকে। সাব্বিরকে এমন পিলারের মতন দাঁড়িয়ে থাকতে দেখে কয়েকজন পুলিশের সদস্য জোর করে লাথি মেরে গাড়িতে তুলে নিয়ে যায়। 14 শিকলে ছোট্ট একটা রুমে আধমরা অবস্থায় শুয়ে আছে সাব্বির, পুরো শরীরে আঘাতের চিহ্ন। হ্যাঁ, সাব্বিরকেও নিজের আপনজন চাচা এসে মেরে গিয়েছে। পুলিশকে ঘুষ দিয়ে 10 দিন সাব্বিরকে নিয়ে যাওয়া হয় কোর্টে। জজ সাহেব সাব্বিরের কাছে সত্য মিথ্যা জানতে চাইলে সাব্বির চুপ করে দাঁড়িয়ে থাকে। কী বা বলবে? সাব্বির চুপচাপ থাকতে দেখে কিছুটা অবাক হয়ে নিজের কাজ করে যায়। বাংলাদেশের সংবিধানের 104 নং ধারা মোতাবেক সাব্বির ইসলামকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। বিচার শেষে সাব্বিরকে নিয়ে যাওয়া হয় আবারও সেই 14 শিকলের রুমে। তবে এবার সেখানে একা নয়, আরও 2 জনের সাথে থাকতে দেওয়া হয় ওকে। সাব্বির ছেলে দুটোর ঠিক মাঝখানে গিয়ে বসে পড়ে। এই স্টিফেন, দেখ দেখ, আমরা আজ থেকে 3 জন হয়ে গেলাম। কিন্তু কি হইব 3 জন হইয়া? ওই শালা রুবেলগুলোকে তো আমরা পারুম না, ওরা তো 10 জন। আরে চিন্তা করিস না, আমরা 10 জন হয়ে যাবো। তখন শালাগো আচ্ছা মতো পিডামু, আমাগো ডিম খাই। সাব্বির এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল এবং শেষে বলে ওঠে, এই তোরা কি নিয়ে এত ফুসুফুসু করছিস? লুইস আর স্টিফেন দুজনই সাব্বিরের দিকে তাকায়। হুট করে দৌড়ে এসে সাব্বিরের পাশে বসে বলতে শুরু করে, আরে ভাই আর বললেন না, আমাগো ডিম লইয়া খাইয়া ফেলাই রুবেলের বাচ্চা। এই
তুমি দেখি টি শার্ট খুলে ফেলো তো, তোমাকে দেখে তো মনে হচ্ছে অনেক মোটা বডি বিল্ডার তুমি। সাব্বিরের উত্তরের আশা না করেই ওরা দুজন সাব্বিরের টি শার্টের বোতাম খুলতে শুরু করে দেখে সাব্বির রেগে গিয়ে দুইটাকে এক ধাক্কা মেরে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। তারপর একে অপরের দিকে চোখ ঘুরিয়ে সাব্বিরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কিরে চেয়ে আছিস কেন এভাবে? আর তোদের তো এখন খেলে বেড়ানোর সময়, তোরা জেলে কেন? কি আর বলবো ভাই, বাপ মা নাই, রাস্তায় ঘুরে বেড়াইতাম, রোজ না খায় থাকলেও কেউ ফিরেও তাকাইতো না। কিন্তু একদিন রাতে একটা লোক আইসা আমাদের দুজনকে তুলে নিয়ে যায় একটা অন্ধকার রুমে, তারপর অনেক কিছু খাওয়ায়। শেষে আমাকে ওদের একটা কাজ করে দিতে বলে। আমরাও খুশি হয়ে রাজি হয়ে যাই, কারণ এত ভালো খাবার আমরা জীবনেও খাইনি। ওদের কথা মতো আমরা একটা কাঠের ঘরে দিয়ে দাঁড়াই। কোট পড়া একটা লোকের সামনে কই আমরাই খুন করছি, তারপরে এখানে চলে আইছি। শালা ওদের কথা মতো কাজ করলি কেন? আমার মনে হয় ওরা তোকে খুনের দায়ে ফাঁসিয়েছে। তা কয় বছরের জন্য থাকবে এখানে? ওই কোট পড়া লোকটা আমাকে 11 বছরের জন্য এইখানে রাইখা দিছে। আমরা প্রায় 1 বছর এই রুমে কাইটা দিচ্ছি। আর কি যেন বললি, তোদের ডিম খেয়ে ফেলে আর তোদেরই পিটাবে? ভাই আর বললেন না, রোজ আমাকে ডিম খাইতে দেয়, কিন্তু সেই ডিম আমরা খাইতে পারি না। আমরা খাওয়ার আগে ওই যে ঘরটা দেখছেন না, ওই রুমে রুবেল শালা আমাকে ডিমটা খেয়ে নেয়। তো ওই খাওয়ার আগে তুই খেয়ে ফেলতি, তাহলেই তো হয়। আমরা যেদিন খাইয়ে ফেলি সেদিন ওই আমাকে অনেক মারে, তাই আর খাই না। টেনশন করিস না, আজ থেকে তোদের ডিম তোরাই খাবি। সাব্বিরের কথা শুনে লুইস আর স্টিফেন অনেক খুশি হয়, যা ওদের চোখ দিয়ে তাকিয়েই বুঝতে পারে সাব্বির। পরের দিন সকাল হতেই জেলার এসে সাব্বিরকে নিয়ে যায় একটা রুমে, যেখানে সবাই লাইন ধরে বসে আছে। সাব্বির লুইস আর স্টিফেনের দিকে তাকিয়ে বলে, কিরে কোথায় বসবো বল? ভাই ওই যে দেখছেন না একটা ছেলে, ওই রুবেল। সাব্বির লুইসের হাতের আঙ্গুল বরাবর তাকিয়ে দেখে একটা ছেলে তাকিয়ে আছে লুইস আর স্টিফেনের দিকে রাগী চোখ মুখে। বিশাল বড় একটা কাটা দাগ, যেটা দেখে সবাই ভয় পেয়ে যাবে। সাব্বিরও ভয় পেয়ে যায়, তবে নিজেকে শক্ত করে লুইস আর স্টিফেনকে নিয়ে বসে পড়ে খেতে। কিছুক্ষণ পর সবাইকে খাবার দিতে চলে যায় কারারক্ষীরা। সাব্বির খেতে শুরু করে। খাওয়ার এক পর্যায়ে লুইসের দিকে তাকিয়ে দেখে লুইস ডিমটা রেখে বাকি সব খেয়ে ফেলেছে। স্টিফেনও তাই করেছে। কিরে তোরা ডিম খাচ্ছিস না কেন? ভাই আপনাকে কইলাম না, ডিম খাইলে ওই মারবে, তাই খাচ্ছি না। তোকে কেউ মারবে না, তুই খেয়ে ফেল, আমি আছি। লুইস আর স্টিফেন সাব্বিরের দিকে ভয়ের চোখে তাকিয়ে খেয়ে ফেলে ডিম। অমনি রুবেল নামের ছেলেটা দৌড়ে এসে লুইস আর স্টিফেনের কলার টেনে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার ডিম খাওয়ার? বের কর ডিম, নয়তো আজ তোকে মেরেই ফেলবো। ভাই ভাই সাইডে দেন ভাই। রুবেল কোনো কথা না শুনে এক এক করে ঘুষি মারতে থাকে লুইস স্টিফেনকে। হঠাৎ রুবেলের চোখ যায় সাব্বিরের প্লেটে, তখনও ডিম ছিল। রুবেল ওদের ছেড়ে দিয়ে সাব্বিরের প্লেটের দিকে হাত বাড়িয়ে ডিম নিতে যাবে, তার আগেই সাব্বির বুলেটের গতিতে রুবেলের ডান হাতে কাটা চামচ ঢুকিয়ে দেয়। মুহূর্তেই চিৎকার করে রুবেল। সাব্বির তখনও শান্তভাবে ডিমটা খেয়ে লুইস আর স্টিফেনের দিকে তাকায়। দুজনই খুব ভয়ে কাঁপছে। সাব্বির এবার রুবেলের দিকে তাকিয়ে হঠাৎ করে ওর নাকে ঘুষি মারতেই দূরে ছিটকে পড়ে। পাশে থেকে আরও একটা কাটা চামচ নিয়ে রুবেলের দিকে এগিয়ে যেতে নিবে, তার আগেই কারারক্ষীরা এসে সাব্বিরকে ধরে ফেলে। সাব্বির সেদিনের মতন চলে আসে। তারপর থেকে আর কখনোই রুবেল সাব্বিরদের সামনে আসেনি। দেখতে দেখতে 10টা বছর পার হয়ে যায়। আজকে সকাল থেকে সাব্বির গোছগাছ শুরু করে দিয়েছে, আর যে তার কারাজীবনের সমাপ্তি। সাব্বিরের আগেই লুইস আর স্টিফেন বেরিয়ে গেছে। সাব্বির জানে না ওরা দুজন কেমন আছে। একটু পরে সাব্বিরের বেলবন চলে এসেছে। সাব্বিরও বের হয়ে আসে 4 দেওয়ালের মাঝ থেকে। জেলখানার মূল ফাটক থেকে বের হতেই কেউ এসে সাব্বিরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সাব্বির নিজের বুকে থেকে তাদের তুলে চমকে উঠে, কারণ ওরা আর কেউ না, লুইস আর স্টিফেন। আরে তোরা এখনো এখানেই আছিস যে? কি করব ভাই বলুন, আপনাকে ছেড়ে আমরা দূরে যেতে পারিনি, তাই তো এখানেই রয়ে গেছি। ভাই এখন কি করবেন আপনি? আর আপনি তো বলেননি আমাদের কেন আপনি এতগুলো বছর জেল খাটালেন। পরে জানবি সব, এখন চল পুরো দুনিয়াকে চিনিয়ে দিতে হবে। এই দেশে জন্ম নিয়েছে একটা ছেলে, হ্যাঁ সে আর কেউ নয়, দ্য কিং অফ ব্ল্যাক মাফিয়া। বস আমরা আজ থেকে গুন্ডা না, গুন্ডাদের সর্দার। চল যাই। বস বস আমাদের সাথে চলুন, আমাদের তো অনেক লোক লাগবে তাই না? আমাদের চেনা অনেকগুলো ছেলে আছে যারা এই আশেপাশে চুরি ছিনতাই করে।
ওদেরকেই আমাদের দলে যুক্ত করতে হবে। চল। বর্তমান আধার ঘনিয়ে দিনের আলো ফুটতেই ঘুম থেকে জেগে ওঠে সাব্বির। দ্রুত রেডি হয়ে চলে আসে স্কুলে। সাব্বিরকে স্কুলে আসতে দেখেই দৌড়ে আসে রিয়া। তারপর হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, স্যার এত দেরি করে আসলেন কেন? জানেন আমি আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। সাব্বির কিছুটা রেগে কথা বলতে গিয়ে দেখতে পায় রিয়ার পেছনে নীলা দাঁড়িয়ে আছে, আর চোখ দুটো ফুটবলের মতন বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। সাব্বির নীলাকে রাগানোর জন্য হেসে বলে ওঠে, কি সত্যি বলছো? তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? এটা তো আমার জন্য সৌভাগ্য। জি স্যার। এখন তাহলে তুমি ভালো করে পড়াশোনা করো। যদি এসএসসিতে তুমি গোল্ডেন A+ পাও তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সাব্বির ওকে পাশ কাটিয়ে নীলার সামনে দিয়ে যেতে নিবে, তার আগেই নীলা সাব্বিরের হাত চেপে ধরে। সাব্বির স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যায়। নীলা বলা শুরু করে, কুত্তা, তোরা তো কিসের কথা শুনি ওই শাকচুনি রিয়ার সাথে? কই, আমার সামনে তো কখনোই দেখলাম না একটু হেসে কথা বলতে। এসব কি হচ্ছে নীলা? দেখতে পাচ্ছ না কি হচ্ছে? আমার সহ্য হয় না তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখতে। তাতে আমি কি করব? কি করবে মানে? আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। কেন বলবো না? আমি তো বিয়ে করব তোমায় পরীক্ষার পর। না, আমি তোকে এই রিয়া শাকচুনির সাথে বিয়ে করতে দিব না। আমি তোকে ভালোবাসি আর আমি তোকে বিয়ে করব। হোয়াট? তুমি কি বলছো? ভেবেছো একবারও? হ্যাঁ ভেবেছি। গতকাল আমার সাথে বিছানায় গড়াগড়ি লিপকিস করার সময় মনে ছিল না? এখন আমাকেই বিয়ে করতে হবে তোমাকে, না হলে আমি সুইসাইড করব এবং নোট করে যাব তুমি আমাকে সুইসাইড করার জন্য বাধ্য করেছো। না না, তা দরকার নেই। তবে আমি কোনো এসএসসি ফেল করা মেয়েকে বিয়ে করতে পারবো না। মানে আমি বুঝতে পেরেছি তুমি এসএসসিতে ফেল করবে, পড়াশোনা করো না। আর আমি চাই আমার স্ত্রী মেধাবী হোক। এই আপনাকে কে বলেছে আমি ফেল করব? না, আমি ফেল করব না, আমি পাশ করব। আর যদি পাশ করি তখন আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ করব। সাব্বিরের মুখ থেকে হ্যাঁ কথাটা শোনা মাত্রই নীলা সাব্বিরকে জড়িয়ে ধরে হুট করেই লিপকিস করে চলে যায়। সাব্বিরও দ্রুত ক্লাসে চলে যায় এবং অবাক হয়ে যায় নীলাকে দেখে। যে নীলা ক্লাসের আড্ডা মাতিয়ে রাখতো সেই নীলাই এখন বইয়ের মাঝে মুখ ঢুকিয়ে বসে আছে। সাব্বির কিছুটা খুশি হয়। স্কুল শেষ করে সোজা নীলাদের বাসায় আসতেই বাদশা সাব্বিরকে ডাক দেয়, এই মাস্টার এদিকে এগিয়ে আয়। সাব্বির ভদ্রতার খাতিরে বাদশার দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, জি বলুন। নীলার পরীক্ষা খুব নিকটে, তোর গর্দান কাটার জন্য আমি একটা ছুরি বানাতে শুরু করেছি, তুই রেডি হয়ে নে কেমন? সাব্বির কিছু না বলে মুচকি হেসে নীলাকে পড়াতে শুরু করে। নীলাও প্রচুর মনোযোগ দিয়ে পড়তে থাকে। পড়াশোনা শেষ করে সাব্বির চলে আসতে যাবে, তার আগেই নীলা সাব্বিরের হাত ধরে বলে, এই হবু বর, একটু কিস দিয়ে যাও না প্লিজ। সাব্বির আশেপাশে তাকিয়ে টুপ করে নীলার ঠোঁট নিজের ঠোঁটে মিলিয়ে দেয়। পাক্কা 5 মিনিট পর নীলার ঠোঁট ছেড়ে দিয়ে চলে আসে গোডাউনে। সাব্বিরকে গোডাউনে আসতে দেখে লুইস বলে উঠে, বস আজ আমরা রহিমকে খুব ইজিভাবেই পেয়ে যাব। আজও একা বার থেকে বাসায় রাতে ফিরবে, রাত 3টায় 24 নম্বর রোড দিয়ে। রেডি করো তোমার সেই ট্রাক। রাত 3টা। সাব্বির দাঁড়িয়ে আছে 24 নম্বর রোডের মোড়ে। একটু পরে এগিয়ে আসতে থাকে একটা গাড়ি। লুইস, এটাই কি সেই গাড়ি? জি বস। যাও তুলে নিয়ে এসো, আমি যাচ্ছি। সাব্বির সেখান থেকে কিছুটা দূরে এগিয়ে এসে একটা সিগারেট জ্বালিয়ে খেতে থাকে। সিগারেটটা শেষ টান দিয়ে পেছনে ফিরে তাকাতেই হেসে উঠে সাব্বির। রহিমকে লুইস আর স্টিফেন ঝুলিয়ে রেখেছে হাওয়ায়। সাব্বির হাঁটু ভাঁজ করে রহিমের সামনে বসে। তারপর, কিরে চিনতে পারছিস আমাকে? কে তুই? তোরা যাকে আজ থেকে 10 বছর আগে জেলে পাঠিয়েছিলি, তোদের জম আমি সাব্বির। চিনতে পেরেছিস? সাব্বির? হ্যাঁ রে, আমি সাব্বির। এখন বলতো কেন তুই আমাকে ফাঁসিয়েছিলি? আমি জানি তোকে বললেও আমাকে মারবি আর না বললেও আমাকে মারবি, তাই তোকে বলেই মারা যেতে চাই আমি। তোকে ফাঁসি দিয়ে দারোয়ান থেকে এই যে দেখছিস এত কিছু হয়ে গেছি, এইসব কে দিয়েছে জানিস? তোর বাবার বন্ধু ইকরাম। আমার বাবা মাকে কে মেরেছে? জানি না ওটা আমি। ইকরামকে কোথায় পাবো আমি? শালাকে তো আমি দেখেছিলাম নাইট ক্লাবে মাল খেয়ে দুটোকে নিয়ে চলে যেতে, হয়তো বাসাতেই ফুর্তি করছে। তোকে ধন্যবাদ। এবার বলতো কোথায় ইকরামের বাসা? গুলশান 10-এ। লুইস, এবার তোমাদের কাজটা করে ফেলো, আমি গাড়িতে দাঁড়িয়ে আছি। সাব্বিরের হুকুম পাওয়া মাত্রই লুইস আর স্টিফেন রাস্তার পাশে রাখা বিশাল বড় ট্যাঙ্কের উপর নিয়ে গিয়ে ফেলে দেয় কাজ ঘেরা একটা ছোট্ট অ্যাসিডের পুকুরে। মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় রহিম নামক
নরপশু আর লোভী। সাব্বির সহ বাকি সবাই চলে আসে সোজা ইকরামের বাসায়। সাব্বির লেজার বিম দিয়ে লক লাগিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পায় 3টি নগ্ন দেহ মেতে আছে আদি খেলায়। সাব্বির দেরি না করে এগিয়ে গিয়ে ইকরামের পুরুষাঙ্গে বুটজুতো দিয়ে লাথি মারতেই চিৎকার করে ওঠে ইকরাম। হ্যাঁ কিরে শালা, লাগছে খুব তাই না? তোর মতো আমার বাবা মারও লেগেছিল তখন, যখন তোরা আমার বাবা মাকে মেরে দিয়েছিলি। কে কে তুই? এত তাড়াতাড়ি ভুলে গেলি? তোর বন্ধুর ছেলে আমি সাব্বির। এখন কি বলতে হবে কোন বন্ধুর ছেলে? কি তুই জেল থেকে ছাড়া পেয়েছিস? হ্যাঁ রে, এখন তো বল কেন মারলি আমার বাবা মাকে? তোর বাবার কাছে কয়েকশো কোটি টাকার মূল্য সোনার খুনি আছে রে, সেটাই নিজের করে পেতে শেষ করে দিয়েছিলাম। শালাকে কিন্তু আমি পাইনি, সেই সোনার খুনি এখনো খুঁজে। তোর বাবা একটা নকশা করে রেখেছিল কিন্তু সেটাও আমি পাইনি। ভাবি কি করে? ওরা তো তোকে যে সাহায্য করেছে সে আগেই সরিয়ে দিয়েছে। কি কুত্তার বাচ্চা রফিকুল আমার সাথে বেইমানি করেছে? জানি না রে, তবে তোকে ধন্যবাদ তোর পার্টনারের নাম বলে দেওয়ার জন্য। আমি আর কিছু বলতে না দিয়ে লুইসকে বললাম টুকরো টুকরো করে কেটে ফেলতো। সাব্বিরের হুকুম পাওয়া মাত্রই লুইস আর স্টিফেন টুকরো টুকরো করে ফেলে ইকরামের দেহ। ভোর হয়ে এসেছে কিন্তু এখনও ভোরের আলো ফুটেনি। তড়িৎ বেগে গাড়ি চালাচ্ছে সাব্বির, সাথে বসা লুইস আর স্টিফেন, পিছনের গাড়িতে আরও 100 জন পুরু। হঠাৎ মাঝপথে পুলিশের সিগনালে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে এগিয়ে যায় সাব্বির পুলিশের দিকে। এমন সময় হঠাৎ লুইস সাব্বিরকে বলে ওঠে, বস এই হলো কমিশনার হারুন। কিন্তু এখানে ট্রাফিক পুলিশের কাজ করছে কেন? বস আজ হয়তো কোনো চালান আছে, তাই হারুন মাঠে এসেছে নিজের পকেট ভারী করতে। সাব্বিরদের ফুসুর ফুসুর করা দেখে কমিশনার হারুন রেগে গিয়ে চিৎকার করে বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে ওঠে, এই শালা তোরা এভাবে কি বলছিস? গাড়িতে কি আছে বল? সাব্বির আশেপাশে তাকিয়ে দেখে সবগুলো পুলিশ গাড়িতে ঘুমে ঢলছে। সাব্বির দেরি না করে হঠাৎ করেই হারুনের মুখ চেপে ধরে। লুইসকে ইশারা করে বলে ওঠে, ডেভিল ব্রেস ছুঁড়ে মারো গাড়িতে। চালক লুইস বুলেটের গতিতে ছুঁড়ে মারে ডেভিলস ব্রেথ। তারপর হারুনের দিকে এগিয়ে আসলো লুইস আর স্টিফেন। তারপর, কিরে হারুন, মনে আছে আমাদের বিনা অপরাধে টাকা খেয়ে 11 বছর জেল খাটিয়েছিলি? লুইস আমার সহ্য হচ্ছে না, কোপ মার কুত্তার বাচ্চাকে। স্টিফেনের কথা শেষ করার সাথে সাথে রামদা দিয়ে এক কোপ মারে হারুনটার গলায়। মুহূর্তেই নিথর হয়ে যায় হারুনের দেহ। সাব্বিররা আবারও চলে আসে গোডাউনে। আর মাত্র একটা শত্রু বাকি। সাব্বির শান্তির নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন আর কোথাও যায়নি সে। পরের দিন সকালে স্কুলে যেতেই নীলা দৌড়ে এসে সাব্বিরকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তারপর, এই বজ্জার ছেলে, গতকাল কই ছিলে তুমি? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। প্লিজ আমাকে ছেড়ে যেও না। একটু অসুস্থ ছিলাম নীলা, তুমি টেনশন করো না। কথা যখন দিয়েছি তখন আমি কথা রাখবই। সাব্বিরকে নীলা ছেড়ে দিয়ে চলে যায় ক্লাসে। দেখতে দেখতে নীলা তার এসএসসি সবগুলো পরীক্ষা শেষ করে ফেলে। 3 মাস পর সাব্বির দাঁড়িয়ে আছে বাদশাহ রফিকুলের সামনে। দুপুর 12টার কাটা ছুঁই ছুঁই। ঠিক 12টা বেজে 1 মিনিট। নীলার ফোনে একটা মেসেজ আসতেই নীলা চিৎকার করে উঠে দৌড়ে এসে জড়িয়ে ধরে সাব্বিরকে। তারপর, ইয়াহু সাব্বির, আমি পাশ করেছি। সাব্বির, এবার আমাকে বিয়ে করবে তো তুমি? সাব্বির কি বলবে ভেবে পায় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। বাদশাহ নিজের মেয়ের কাণ্ড দেখে কিছুটা রেগে গিয়ে সাব্বিরের থেকে সরিয়ে দেয়। তারপর কিছু না বলে সাব্বিরকে টানতে টানতে বাসা থেকে বের করে নিয়ে চলে আসে একটা নির্জন জায়গাতে। তারপর, শালা কুত্তার বাচ্চা, ভেবেছিলাম মেয়েটা পাশ করলে তোকে ছেড়ে দিব, কিন্তু তুই দেখি আমার মেয়ে আর আমার সব সম্পত্তি নিজের করে পাওয়ার জন্য ভালো প্ল্যান সাজিয়েছিলি। এবার বল তোকে কে বাঁচাবে? বাদশাহ সহ ওর সাথে থাকা আরো 5 জন রামদা বের করে। কি ভেবেছিস তুই এই সামান্য কয়েকটা লোক দিয়ে তুই আমাকে মেরে দিবি? শালা বিশ্বাসঘাতক, তুই তো নিজের ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আর আমি তো তোর ভাইপো, চিনতে পেরেছিস আমাকে? আমি সাব্বির। কোন সাব্বির? যাকে তুই ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছিলি। কি 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 তুই জেল থেকে ছাড়া পেয়েছিস? হ্যাঁ রে, কেন পাবো না বল? তুই যদি রফিকুল থেকে বাদশা হতে পারিস, আমি কেন সামান্য একটা জেল থেকে বের হতে পারবো না? বাতিজা, তোর বাবা মাকে তো আমি রামদা দিয়ে কোপিয়ে মেরেছিলাম, এবার শালা তোকেও মারবো। বাদশাহ সাব্বিরের দিকে এগিয়ে আসতে যাবে তার আগেই সাব্বির পকেট থেকে লেজার বিম বের করে
বাদশার পেট বরাবর শ্যুট করতে লেজার বিমের ভয়ানক রশ্মি মুহূর্তেই গলিয়ে ফেলে বাদশার পেট। সাব্বির দেরি না করে বাদশার সাথে সবগুলো লোককে মেরে দেয়, কিন্তু বাদশা তখনও জীবিত। সাব্বিরের হাতে তুলে দেয় রামদা আর এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে বাদশার সামনে। তারপর গুপ্তধন পেতে গিয়ে নিজের ভাই ভাবের জীবন নিলি, আর এখন দেখ তার ভাই ভাবের খুনের প্রতিশোধ নিল তার ছেলে। সাব্বির দেরি না করে একের পর এক কোপে বাদশার গর্দান কেটে ফেলে। পেছনে তাকাতেই চমকে উঠে। নীলাকে দেখে সাব্বির কিছু বলতে যাবে, তার আগেই নীলা বলে উঠে, ভয় নেই, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব না, তবে আমি আমার বাবার হত্যাকারীকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই। হবে কি আমার চিরজীবনের সাথী। সাব্বির কিছু না বলেই 2 হাত বাড়িয়ে দেয় নীলার দিকে। সাথে সাথে নীলা দৌড়ে এসে জড়িয়ে ধরে সাব্বিরকে। সাব্বিরও পরম আনন্দে নীলাকে ওর বুকের সঙ্গে জড়িয়ে নেয়। আর ঠিক তখনই তার পেছন থেকে লুই স্টিফেন সহ বাকি কুরুরা জোরে জোরে তালি দিয়ে বলে ওঠে, বস বস, এখন আমরা জুনিয়র কিং অফ ব্ল্যাক মাফিয়ার অপেক্ষায় আছি। প্রিয় শ্রোতাগণ, গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন নতুন নতুন গল্পের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।